আ আ আপনি আমার ঠোঁটে এমন করে কামড় দেন কেন? জান পাখি, তোমার ঠোঁটগুলো অনেক মিষ্টি। আপনি বারবার কেন আমার কাছে আসেন? কারণ আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আপনি কেন বোঝেন না? এই ভালোবাসাটা হয় না। আমি তো বলছি আপনাকে ভালোবাসি না আমি। কেন হয় না? আমি কি দেখতে খারাপ নাকি? তুমি কেন আমাকে ভালোবাসো না বলো? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি কাউকেই ভালোবাসি না। আমার মতো মেয়ে কাউকে ভালোবাসার জন্য যোগ্য না। বিশেষ করে আপনাকে। তাই তাহলে আমি যখন তোমার ঠোঁটে স্পর্শ করো দেই, তোমার ঠোঁটে যখন কিস করি, তোমাকে যখন আদর দিতে শুরু করি, তখন চুপ থাকো কেন? যদি আমাকে ভালোই না বাসতে, তাহলে এমন চুপ করে থাকতে না, আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে। না, না, আমি আপনাকে ভালোবাসি না। আপনি জোর করে আমাকে কাছে টেনে নেন। আমি আপনাকে সরিয়ে দিতেও পারি না। তারপর আপনাকে সরিয়ে দিতে আপনার ঠোঁট কামড় দিয়ে ফেললে অনেক রেগে যান। আর আমি জানি আপনি কতটা রাগী মানুষ। তারপর নিজের ক্ষতি করে দিবেন। তুমি আমাকে নিয়ে কত টেনশন করে দেখেছো? আমি যদি একটু রাগ করি কিংবা রেগে গিয়ে তোমার সাথে কথা না বলি, আর কিংবা তুমি আমার ঠোঁটে কামড় দিয়ে দাও, তাতেও যদি রাগ করি, কষ্ট পাই, সেটা তোমার জন্য কষ্টের হয়। তাই তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারো না, দেখেছো? আর তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো না। এটাই ভালোবাসা পাগলি। ভালোবাসলে ভালোবাসার মানুষটার সুখ দুঃখ সবটার দিকে খেয়াল রাখতে হয়। তা আমি কিসে কষ্ট পাই, কিসে আমার ভালো লাগা, সেটা তুমি খুব ভালো করেই জানো। ওই জন্যই তুমি আমাকে দূরে ঠেলে দিতে পারো না। দেখেছো পাগলি, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে কেন বলো না? মিথ্যে? আমি তো একটা গরিব ঘরের মেয়ে। আমার জন্য ভালোবাসা নয়। আমি চাইলে আপনাকে দূরে সরিয়ে দিতে পারবো না, কারণ আপনি এই হসপিটালের মালিকের ছেলে। তাহলে আমি কি করে আপনাকে দূরে সরিয়ে দেব বলেন? সেটা যদি অন্য কেউ হতো, তাহলে কি তাকেও কেছে টেনে নিতে তুমি বলো? ছি ছি, আপনি এসব কি বলেন? আমাকে দেখে আপনার অতটা বাজে মেয়ে মনে হয়? আমি গরিব হতে পারি, কিন্তু আমার স্বভাবটা এত বাজে নয়। আব্বু আম্মু শিখিয়েছে কার সাথে কেমন বিহেভ করতে হয়। তাছাড়া আপনাকে আমি কেন জানি দূরে সরিয়ে দিতে চাইলেও পারি না। আপনি ততবারই আমার কাছে চলে আসেন। ওইটা তোমার ভালোবাসা পাগলি। তুমি কেন বুঝতে পারো না? আর আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তুমি সেটা ফিল করতে পারো। হয়তো নিজের অবস্থানের কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দাও, কিন্তু দেখো, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমাকে ছাড়া থাকতেই পারবে না। কেন বুঝতে পারো না? তোমার এই অবহেলাটা আমি নিতে পারি না, অনেক কষ্ট হয়। না, না, আমি আপনাকে ভালোবাসি না, না কোনো কিছু ফিল করতে চাই। আমার অবস্থানটা ঠিকই আছে। আল্লাহ আমাকে যেখানে রেখেছে অনেক ভালো রেখেছে। আমি চাই না আপনাকে বিয়ে করতে। একটা কথা কি জানেন তো? আমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না, কারো ভালোবাসাটা ডিজার্ভ করতেই পারে না। আমি ভালোবাসার মতো কোনো মেয়েই নই। আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন। প্লিজ আপনি এগুলো বন্ধ করেন। আর কখনো আমাকে ডিস্টার্ব করবেন না। অনেক কষ্টে আপনাদের হসপিটালে চাকরিটা পেয়েছিলাম। আর আপনি যদি রোজ এমন পাগলামি করতে থাকেন, তাহলে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে। রাগ অভিমান যা দেখানোর আমার উপর দেখাও। ভুলেও এই চাকরি ছাড়ার চেষ্টাও করবে না, না হলে তোমার তো কিছু করতে পারবো না, নিজের ক্ষতি করে ফেলবো পাগলি। কি 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 করবেন আপনি? প্লিজ উল্টাপাল্টা কিছু করবেন না। আপনি কিন্তু ভুলভাল কিছু করবেন না প্লিজ। আমি জানি আপনি কতটা রাগী। রাগ অভিমান যা দেখানোর আমার ওপর দেখান। আপনি আমাকে মারেন বকেন, তারপরও নিজের কোনো ক্ষতি করবেন না প্লিজ। না না, আমি তোমার উপর কোনো রাগ দেখাতে পারি না কলিজা। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাছাড়া তোমার উপর রাগ দেখাবো কেন? তুমি তো আমার ভাবুনি, সোনা কলিজা, ময়নাটিয়া। তাহলে তোমার উপর রাগ দেখাবো কেন? আর আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। যদি আমি নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করি, তুমি সেটা মেনে নিতে পারবে না, ঠিকই আমাকে বুকে আগলে নিবে, তাই না পাগলি? না, না, এমনটা করবেন না প্লিজ। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি বুঝতে পারছি আপনি চান না আমি এখানে থাকি, তাই তো? আসলে কি জানেন তো, আব্বু আম্মুকে নিয়ে অনেক কষ্ট হয়। অনেক কষ্টে চাকরিটা পেয়েছিলাম। আপনার আব্বু আমাকে মেয়ের মতো ভালোবাসেন, তাই এখানে পড়ে আছি। আর আপনি যদি এমন করতে থাকেন, তাহলে আব্বু আম্মুকে নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আপনি বলে দিন, তাহলে সেটাই হবে। তুমি আমাকে এমন করে বলতে পারছো?
আমি তোমাকে একটা বার বলেছি এখান থেকে চলে যেতে। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি শুধু একদিন আমার ভালোবাসাটা দেখেছো পাগলি, তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া একটা দিন কল্পনাও করতে পারি না। ওই জন্যই তো বারবার সব কাজকর্ম ফেলে তোমার কাছে ছুটে চলে আসি। তুমি কেন বোঝো না আমাকে বলো তো? যবে থেকে তোমাকে ভালোবাসি প্রকাশ করেছি তবে থেকেই তুমি আমাকে ইগনোর করতে শুরু করেছো। আচ্ছা, আমার মধ্যে কি এমন বাজে অভ্যাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো? আপনি উল্টাপাল্টা ভাববেন না। আপনার মধ্যে সবই পারফেক্ট আছে, শুধু রাগটা একটু বেশি। সেটা কমিয়ে ফেলেন আর বোঝার চেষ্টা করেন এই সম্পর্কটা হয় না। আপনি একাই শুধু আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে এই সম্পর্কটা কি করে হয় বলেন? যেখানে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, যেখানে আপনি এইগুলো নিয়ে কেন ভাববেন? কে বলেছে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নেই? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ যে আমাদের ফ্যামিলি তোমাকে মেনে নেবে কিনা, তাই তো? ওরা কেউ আমাদের মাঝে বাধা হবে না। তুমি না বললে আব্বু তোমাকে অনেক পছন্দ করে, আর দেখে নিও ছেলের বউ হিসেবেও মেনে নেবে। আর আমি কি এত বেশি ভুল করেছি? তোমাকে ভালোবেসে বলো, যার জন্য তুমি আমাকে একটু ভালোবাসতে পারবে না? এই পাগলি, আর কত কষ্ট দিবা বলো? সেই একটা বছর যাবৎ তুমি আমাকে কষ্ট দিয়ে আসছো, এখন তো তুমি আমাকে একটু ভালোবাসো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনোই ভালোবাসবে না, কিন্তু এখন এত ভালোবাসো যে আমার থেকে দূরে সরে থাকতে পারো না। আমি যখনই তোমার থেকে দূরে সরে থাকি তুমি মন খারাপ করে থাকো। তুমি বোঝো না কেন? এটা আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আমি কিচ্ছু বুঝি না আর বুঝতেও চাই না। আপনিও উল্টো বুঝবেন না। আপনাকে আমি বারবার বলে বোঝাতে পারছি না এই ভালোবাসাটা হওয়া সম্ভব না। আপনি কেন বুঝতে চাইছেন না বলেন? কি করলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন? তোমার থেকে দূরে সরে গেলে, তোমার কাছে না গেলে, আমার ঠোঁটের স্পর্শগুলো না দিলে, তোমার ঠোঁটে আমি আদর না দিই তুমি থাকতে পারবে? ঈশানের কথাতে নীলিশার মাথা নিচু করে রাখলো। তখন ঈশান মুখের পাশে হাত রেখে কপালে একটা আলতো ভালোবাসার স্পর্শ দিল। ঈশান খেয়াল করলো নীলাশার ঠোঁটজোড়া কাঁপছে। ঈশান তখন আর দেরি না করে ঠোঁটের সাথে নীলাশার ঠোঁট জোড়া মিলিয়ে সাথে সাথে নীলাশা কেমন পাথরের মতো শক্ত হয়ে গেল। তারপর হুট করে যখন মনে পড়লো এটা ওর বয়সের ছেলে, আর যার সাথে এসব কিছু করা ওর মানায় না। ঈশান হয়তো পাগলামি করতে চায়, কিন্তু দুদিন পর যদি ওকে ভুলে যায় তখন হয়তো ওর কাছে থাকবে না। আর নীলাশা ঈশানকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে সবসময় দূরে থাকার চেষ্টা করে। তাতে হয়তো কষ্টটাই বাড়বে, আর নীলাশা চায় না সম্পর্কটা হোক। তাতে কষ্টটাই বাড়বে আর ঝামেলা বাড়বে। শেষ পর্যন্ত ওকে এখান থেকে চলে যেতে হবে, আর নীলাশার বয়স্ক বাবা মাকে নিয়ে একা থাকতে হয়। অনেক কষ্টে সংসারটা চালাতে হয়। তাতে যদি চাকরিটা চলে যায় তাহলে কখনোই আর ভালো থাকতে পারবে না, না তুলে দিতে পারবে আব্বু আম্মুর মুখে খাবার। তাই নিজেকে আরো শক্ত করে ঈশানকে সরানোর চেষ্টা করলে ঈশান ওকে আরো শক্ত করে চেপে ধরে। তখন নীলাশা উপায় না পেয়ে ঈশানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তারপর ঠাস করে ওর গালে দুটো থাপ্পড় মেরে দিয়ে বলে, আসলেই আপনি অসভ্য লম্পট। না হলে বারবার একটা মেয়ে যেখানে আপনাকে অসহ্য মনে করে, এত বেশি ঘৃণা করে, সেখানে আপনি এইভাবে আমার কাছে আসতেন না। আসলেই আপনি একটা বেহায়া। নইলে আপনাকে শতবার বোঝালেও আপনি কিচ্ছু করতে পারলাম না যে আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না, তারপরও কেন এইরকম পাগলামি করেন বলেন তো? কি চান আপনি? আমার শরীরটা তো? তাহলে বলেন, আমি আপনার সাথে বেড শেয়ার করব। নীলাশার মুখে এমন কথা শুনে ঈশানের মুখটা কালো হয়ে গেল, নিমেষের মধ্যে একদম শুষ্ক হয়ে গেল। তারপর কিছুক্ষণ নীলাশার মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান রাগকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা জানালার গ্লাসে সজোরে একটা ঘুষি মেরে দিল। সাথে সাথে ওর হাত কেটে রক্ত পড়তে শুরু করলো। নীলাশা ঈশানের দিকে যেতে গেলেই ওর হাতের ইশারায় থামিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, একদম আমার কাছে আসবে না। এত ভালোবাসার পরেও যে বুঝতে পারে না, তাকে আর ভালোবাসাটা বোঝানোর কোনো ইচ্ছে নেই আমার। আমি না লম্পট দুশ্চরিত্র। আসলে কথা হলো, সত্যিকারের ভালোবাসতে নেই কখনো। কি করব বলো? তোমার চোখের মায়ায় পড়ে গিয়েছি। তোমাকে খুব বেশি ভালোবেসেছি।
তোমার এই সুন্দর ব্যবহারের প্রেমে পড়ে গিয়েছিলাম। বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি তোমাকে। আজকের পর আর এই ঈশানের মুখটা দেখতে পাবে না তুমি। ঈশান কথাগুলো বলেই হসপিটাল থেকে বেরিয়ে যায়। আর নীলিমা সেখানে কান্না করতে করতে বসে পড়ে। যাকে এত বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়ে ফেললো। নীলাশা ঈশানকে ভালোবাসে কথাটা বোঝাতেই পারল না। ঈশান বাসায় চলে আসে। কিছুতেই গিয়ে নিজেকে শান্ত করতে পারছিল না, মানতে পারছিল না যাকে এতটা ভালোবাসে সে ওকে এমন করে ইগনোর করলো। যাকে নিজের উপর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে ঈশানের, তাই কন্ট্রোল করতে না পেরে হাতের কাছে যা পাচ্ছিল তাই ভাঙচুর করতে শুরু করলো। ভাঙচুরের শব্দ আম্মু দৌড়ে রুমে আসলো। ছেলের এমন কাণ্ডকাণ্ডে আম্মু হতবাক হয়ে ওর কাছে আসলো আর বলতে লাগলো, আব্বু, কি হয়েছে? এরকম পাগলামি করছো কেন? কে কি বলেছে আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। এরকম পাগলামি করো না। তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আর তোমার হাতে এত রক্ত আসলো কোথা থেকে? আমি সব শেষ করে দিব, সব ভেঙে ফেলবো। আজকে সব কিছু আমি নিজের হাতে শেষ করে দিব। আমি কিচ্ছু রাখবো না। প্লিজ আম্মু, আমাকে আটকাতে এসো না। আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি সব ভেঙে ফেলো, সব নষ্ট করে ফেলো, কিন্তু তার আগে বলো তোমার কি হয়েছে? তুমি এরকম পাগলামি করছো কেন? কে তোমাকে এমন করে রাগিয়ে দিয়েছে? আমাকে একটাবার বলো। দেখো, আমি তার সাথে কথা বলবো। কার সাহস হয় আমার আব্বুটাকে এভাবে কষ্ট দেওয়ার? আমি বুঝতে পারছি আমার আব্বুটা খুব কষ্ট পেয়েছে, না হলে সে এরকম পাগলামি করতো না। আমাকে বলো, কে কি বলেছে? কার উপর তুমি এরকম রেগে আছো? আম্মু, আমি কোনো কারণে রাগ করিনি। আমার ইচ্ছা হয়েছে তাই ভাঙচুর করছি। নাকি এগুলোও করা যাবে না? আব্বুর টাকা পয়সা আছে কি করতে? আমি তার একমাত্র ছেলে, আমি না ভাঙলে কে ভাঙবে? নাকি আমি বাসা থেকে বেরিয়ে যাই, তারপর নিজের মতো করে সব সাজিয়ে তারপর ভাঙচুর করি? আব্বু, তোমার যা ইচ্ছে করে করো, তারপরও এরকম পাগলামি করো না। আমাকে বলো, কে কি বলেছে? তোমার যত খুশি ভাঙচুর করো, টাকা পয়সা তো সব তোমার জন্যই, কিন্তু এটুকু বলো শুধু, আমার ছেলেটাকে এমন করে কে কষ্ট দিল, যার জন্য আমার ছেলেটা এরকম পাগলামি করছে? আমাকে একটাবার বলে দেখো, আমি সব ঠিক করে দিব। তারপরে এরকম পাগলামিটা অন্তত করো না। আম্মু, বললাম তো কিচ্ছু হয়নি। তুমি প্লিজ আমাকে আটকেও না। এখান থেকে যাও, আমার মাথাটা গরম আছে। ভুলভাল কিছু বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে। আমি না কাউকে ভালোবাসি, না কেউ আমাকে ভালোবাসে। আমি কাউকে চাই না আমার লাইফে, কারোর দরকার নেই। আমি একাই থাকতে পারবো। একা থাকলে তো আর মরে যাব না। কে ভালোবাসে না আমার ছেলেটাকে বলো আব্বু? কার এত বড় সাহস আমার ছেলেটাকে এমন করে ফিরিয়ে দেয়? আমি দেখছি আমার ছেলেকে কে ভালোবাসে না। আমি তার সাথে কথা বলবো। তারপরও তুমি আমাকে বলো, কে কি বলেছে? আম্মু, বললাম তো এখান থেকে যাও। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। তারপর উল্টাপাল্টা কিছু বলে ফেলে তখন তোমারই খারাপ লাগবে। আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। সেটা না হয় ঠিক আছে, তারপরও একটু তুমি শান্ত হও। তুমি সব ভেঙে ফেলো, তারপরও একটু শান্ত হও। আমি এখান থেকে চলে যাচ্ছি, তারপরও তুমি একটু শান্ত হও। আম্মু, তুমি কি চাও আমি নিজের কোনো ক্ষতি করে দিই? তাহলে সেটাই ভালো হবে বলো। আচ্ছা, আমি তাহলে সেটাই করব। তারপরও আমাকে ডিস্টার্ব করো না। আম্মু বুঝতে পারছে ঈশানের খুব বেশি রাগ হচ্ছে। আর কিছু একটা হারানোর ভয়ে কিংবা কিছু একটা পাওয়ার আসক্ততায় এরকমভাবে কষ্ট পাচ্ছে। ঈশানের মুখে ভালোবাসার কথাটা শুনে আম্মু বুঝে গেছে হয়তো কোনো মেয়ের জন্য ঈশানের এরকম পাগলামি করছে। ঈশান হয়তো কোনো মেয়েকে খুব বেশি ভালোবাসে, যার জন্য এমন পাগলামি করছে। আম্মু কিছুদিন যাবৎ খেয়াল করছে ঈশান নিজে নিজে কিছু একটা ভাবে আর একা একা হাসে, খুব বেশি ভাবতে থাকে। অন্যদিকে ঈশান ভেবেছিল নীলাশাকে রাজি করিয়ে তারপর দুজনে এসে আব্বু আম্মুকে সাথে কথা বলবে, তারপর ওদের বিয়েটা হবে। কিন্তু যেখানে নীলাশা ওকে পছন্দই করে না, দু চোখে সহ্য করতে পারে না, সেখানে ঈশান কার কাছে কি বলবে? তো ঈশানের আম্মু সেখানে আর দাঁড়ালো না, তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। তারপর ঈশানের আব্বুকে কয়েকবার কল করতে ঈশানের আব্বু রিসিভ করলো। ঈশানের আম্মু কান্না করতে করতে বলল, ওগো, তোমার ছেলেটা তো পাগলামি করছে, প্লিজ তুমি বাসায় আসো। ওকে আমি থামাতে পারছি না, খুব প্রচণ্ড পরিমাণে রেগে আছে। হাতের কাছে যা পাচ্ছে সবই ভেঙে ফেলছে, তার ওপর এত বেশি পাগলামি করছে, যার জন্য আমার খুব ভয় লাগছে। ওর হাতে অনেকটা কেটে গেছে, কী জন্য এরকম পাগলামি করছে জানি না। আমার ভীষণ ভয় করছে।
আমার মনে হচ্ছে যে ও কোনো মেয়ের জন্য এরকম পাগলামি করছে। ও গো, তোমার ছেলেকে তো কখনো এরকম পাগলামি করতে দেখিনি। তুমি প্লিজ বাসায় আসো। কি বলো? এরকম পাগলামো কখন থেকে করছে? তাছাড়া তুমি ওকে একটু শান্ত করতে পারছো না? তুমি ওর আম্মু হয়ে ওর কাছে যেতে পারছো না? তাহলে আমি কি করে পারবো বলো? এরকম পাগলামি তোমার ছেলে আগে কখনো করেনি। আগে ভাঙচুর করলেও এত বেশি রাগ দেখায়নি। তুমি প্লিজ বাসায় এসো। দেখো, আমার খুব ভয় লাগছে ছেলেটা আবার উল্টোপাল্টা কিছু করে না বসে। প্লিজ তুমি বাসায় আসো। আমি না প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি। তুমি একটু প্লিজ বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি প্লিজ কান্নাকাটি করো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, তুমি টেনশন করো না তো। আমি এক্ষুনি দেখছি কি করা যায়। ঈশানের আম্মুর কথাতে ঈশানের আব্বুর অনেকটা টেনশন হতে লাগলো। তাই মিটিংটা ক্যান্সেল করে দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর 15 মিনিটের মধ্যে বাসায় আসলো। অন্যদিকে ঈশান রুমে সবকিছু ভাঙচুর করে একদম তছনছ করে দিয়েছে। তারপর একটা সময় কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ে, মাথার দুই পাশে হাত দিয়ে চুলগুলো খুব শক্ত করে চেপে ধরে কান্না করে দিয়ে বলতে বলতে আরম্ভ করে, তুমি আমাকে কেন ভালোবাসো না? কেন ভালোবাসো না আমাকে? কি কম আছে আমার মধ্যে? আমার টাকা পয়সা চেহারা কোনো দিক দিয়ে কম নেই। এমন না যে আমি একটা বাজে ছেলে। 8-10টা বড়লোকের ছেলের মতো তো আমি না। বাজে কোনো নেশা আমার মধ্যে নেই। কেউ কখনো বলতে পারবে না কোনো মেয়ের পেছনে আমি ছুটেছি। শুধু জীবনের প্রথমবার তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, একটুও ভালোবাসতে পারলে না। শেষ পর্যন্ত আমাকে এমন করে দূরে সরে দিতে চাইলে। আসলে কি, আমি 8-10টা ছেলের মতো তোমার দেহের লোভে পড়ে তোমার কাছে যাইনি। সত্যিকারে ভালোবেসেছিলাম তো, ওই জন্য আমাকে বিশ্বাস করতে পারলে না, তাই না? আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে অন্যায় করেছি তো, এই জন্য তুমি আমাকে কষ্ট দিচ্ছ। দাও, তারপর যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবে এই পাগলটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো। ঈশানের কথাগুলো নিজে নিজেই বলছে আর কান্না করছে। এর মাঝে ঈশানের আব্বু তড়িঘড়ি করে রুমে ঢুকলো। ঈশানের আম্মু পেছনে পেছনে আসলো। ঈশানের আব্বু এসে ঈশানের সামনে বসে পড়লো। কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে আরম্ভ করলো, আমি বললাম না তোমরা আমাকে একা থাকতে দাও, আমাকে একটু ডিস্টার্ব করবে না। তোমরা বারবার কেন আমার কাছে আসতে চাও? কি বোঝাতে চাইছো তোমরা আমাকে? কিচ্ছু বোঝাতে হবে না আমাকে। আমি তো তাকেই বোঝাতে পারলাম না। প্লিজ এখান থেকে চলে যাও। আচ্ছা আমরা চলে যাব, কিন্তু কে কি বলেছে আমাকে বলো। কে তোমাকে এরকম কষ্ট দিয়েছে? কার জন্য এরকম করে ভাঙচুর করলে? আর তোমার হাতের এই অবস্থা কেন? তোমার আম্মু তোমার জন্য কত কান্নাকাটি করছে, তুমি বুঝতে পারছো না? কার ভালোবাসার জন্য তুমি এরকম পাগলামো করছো আমাকে বলো। আমাদের ভালোবাসাটা কি তোমার কাছে কিছুই নয়, নাকি তোমার লাইফে অন্য কারো ভালোবাসাটা খুব বেশি প্রয়োজন? আমাকে বলো। না না আব্বু, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। নিজের উপরই রাগ করেছি। যেখানে নিজেকেই বোঝাতে পারিনি সেইখানে তোমাদের আর কি করে বোঝাবো? হ্যাঁ, তোমাদের ভালোবাসাটা আমার কাছে সব, কিন্তু আমার লাইফে অন্য কারোর ভালোবাসাটা চাই, যেটা না পেলে লাইফটাই অপূর্ণ থেকে যাবে। আমি ওকে বোঝাতে পারিনি, ব্যর্থ হয়ে গিয়েছি। প্লিজ তোমরা এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না। আমি একা থাকতে চাই। আমি সারা জীবনের জন্য একা থাকতে চাই। ঈশানের কথাগুলো বলছে আর কান্না করছে। ঈশানের আব্বু ওকে শক্ত করার জন্য, শান্ত করার জন্য ওকে এক হাত জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে বলো কে কি বলেছে, কার জন্য এরকম পাগলামি করছে। আমি সব ঠিক করে দেব। কে আমার ছেলেকে ভালোবাসে না? আমার এত সুন্দর একটা ছেলেকে কে ভালোবাসে না? দেখি কার এত বড় সাহস। আমি তার সাথে জোর করে তোমার বিয়ে দেবো। তারপরও এরকম পাগলামো করো না। আমি তো জানি আমার ছেলেটা কত ভালো, তাই না? কে ভালোবাসবে না বলো তোমাকে? ঈশানের আব্বুর এরকম কথা শুনে ঈশান ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর বলতে আরম্ভ করলো, আব্বু, আমি নীলাশাকে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওকে ছাড়া থাকতেই পারবো না। ওকে ছাড়া থাকতে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, হয়তো মরেই যাব। তুমি ওকে বলো না আমাকে ভালোবাসতে। তুমি জানো বাবা, আমি ওকে কতটা ভালোবাসি। আজকে 6টা মাস যাবত ওকে বোঝানোর চেষ্টা করেছি, আর ও আমাকে প্রতিনিয়ত ইগনোর করেই চলেছে। ও কেন বোঝে না আমার যে কষ্ট হয়? আমি ওকে কি করে বোঝাবো বলো? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। ও কেন বোঝে না?
কি বলছো তুমি? কোন নীলাশাকে ভালোবাসো? আব্বু, ও আমাদের হসপিটালের নার্স। ওই মেয়েটাকে আমি ভালোবাসি। প্লিজ তুমি ওকে বলো না আমাকে একটু ভালোবাসতে। আমার লাইফে ওর ভালোবাসাটার খুব প্রয়োজন। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে আমার ওকে ছাড়া থাকতে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। কি বলছো এগুলো? ও তো সামান্য একটা মেয়ে, তার উপর ও আমাদের হসপিটালের নার্স। তুমি কি বলছো এগুলো? হ্যাঁ আব্বু, ও সামান্য মেয়ে, কিন্তু আমি ওর সামান্য মেয়েটাকেই ভালোবেসেছি। সহজ সরল ব্যবহারটাকে ভালোবেসেছি। ওর মায়ায় পড়ে গিয়েছি। আর কেউ কারোর মায়া পড়লে তাকে ছাড়তে পারবে বলো? তেমন আমিও তাকে ছাড়তে পারবো না আব্বু। তুমি ওকে বলো না আমাকে একটু ভালোবাসতে। ও আমাকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করছে, যে কষ্টটা আমি সহ্য করতে পারি না। প্লিজ আব্বু, ওর ভালোবাসাটা একটু আমার লাইফে এনে দাও। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। এটা কি করে হয়? তুমি কি বুঝতে পারছো? ও সামান্য একজন নার্স, আর গরিব ঘরের মেয়ে। আর তুমি কিনা শেষ পর্যন্ত ওর মতো একটা মেয়ের মায়ে পড়লে, ওকে ভালোবেসে ফেললে। এটা কি করে সম্ভব বলো? তাছাড়া ওর থেকে কত ভালো মেয়ে তোমাকে পছন্দ করে। সেদিন আমার বন্ধুর মেয়ে তোমাকে পছন্দ করেছে, সেটা আমাকে বলেছে। আর তুমি তো সেটা সেখানেই বারণ করে দিলে। আর শেষ পর্যন্ত হাসপাতালের একটা সামান্য নার্সকে তুমি ভালোবাসলে। এটা কি করে আমি মেনে নেবো বলো? হ্যাঁ, ও সামান্য। আমি ওই সামান্য মেয়েটাকেই ভালোবাসি। ও যদি অন্ধও হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো নাও থাকে, তারপরেও আমি ওকে ভালোবাসি। আব্বু, আমিও তো কিছু শুনতে চাই না, না কিছু জানতে চাই। আমি ওকে ভালোবাসি আর ওকেই চাই, ব্যাস। ঈশানের আব্বু কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই চুপচাপ বসে আছে। ঈশান বুঝতে পারলো ঈশানের আব্বু ওদের সম্পর্কের বিষয়টা জানতে পেরে হ্যাপি নয়, তাই ঈশান ওর আব্বুকে ছেড়ে দিল। তারপর কিছুটা পিছিয়ে যেতে লাগলো। তখন আম্মু ওর কাছে যেতে গেলে ঈশান হাতের ইশারার কাছে আসতে বারণ করলো আর বলতে আরম্ভ করলো, তোমরা কেউ আমার কাছে আসবে না। আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি সবটা বুঝে গিয়েছি। নীলাশা ঠিকই বলেছিল যে আমাদের সম্পর্কটা তোমরা কখনোই মেনে নিবে না। অন্তত আমার আব্বু সেটা হতে দিবে না। আব্বু, তোমার চুপ থাকাতেই বুঝে গিয়েছি তুমি নীলাশাকে কখনোই মেনে নেবে না। ওকে আমার থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্যই ও বারবার বলে এই সম্পর্কটা কখনোই হবে না। ও কি বলেছিল জানো? যখন আমি ওকে প্রকাশ করেছি আমি ওকে ভালোবাসি, নীলাশা তোমার দয়াতে চাকরিটা পেয়েছে, তাই সে এই দয়াটাও হারাতে চায় না। আর তুমি ওকে অনেক স্নেহ করো, মেয়ের মতো ভাবো, তাই তোমার কাছে ও তোমার ছেলেকে চাইতে পারবে না, যে কিনা ওকে দয়া করে চাকরিটা দিয়েছে। আমার ভাবতেও অবাক লাগছে, আমার আব্বু কিনা আমাকে মিথ্যা ভালোবাসা দেখায়, কিন্তু একটুও ভালোবাসে না। সামান্য শুধু গরিব আর ধনীর ব্যবধানের কারণে আমার ভালোবাসাটাকে আমার আব্বু মেনে নিবে না। তোমরা চলে যাও, আমার কাউকেই দরকার নেই। যেখানে নীলাশা আমাকে বুঝতে পারেনি এত ভালোবাসার পরেও, সেইখানে তোমরা বুঝবে কি করে? তোমরা তো রঙিন চশমা পরে আছো, টাকা পয়সা তোমার কাছে সবচেয়ে বড়। থাকো তুমি তোমার টাকা নিয়ে। আজকের পর থেকে তুমি শুধু আমার পাল্টে যাওয়াটা দেখবে। আমি এমনভাবে নিজেকে চেঞ্জ করব যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আর নীলাশা আমাকে ভালোবাসে না, আমি ওকে বোঝাতে পারিনি এতদিনেও ওকে কতটা ভালোবাসি। ঈশানের কথাগুলো বলে আবারও জানালায় গ্রিলে সজোরে একটা ঘুষি মেরে দিল। সাথে সাথে কাটা জায়গা থেকে আবারও রক্ত পড়তে আরম্ভ করলো। আম্মু কান্না করে দিল। দৌড়ে ঈশানের কাছে যেতে গেলে ঈশান বলল, একদম কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি কাউকে ভালোবাসি না, না আমাকে কেউ ভালোবাসে। আমার প্রতি তোমাদের মিথ্যা মায়া দেখাতে হবে না। তুমি আব্বুর মতো ইগো নিয়ে বসে থাকো। আমার কাউকে চাই না। আমি নিজেকে তিলে তিলে শেষ করে দিব, তখন তোমরা ভালো থাকবে। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। আব্বু প্লিজ পাগলামি করো না। আমি বলছি, তোমার আব্বু ওই মেয়েটাকে না মেনে নিলে আমি 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 নেব। আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দেবো ওর সাথে। তারপরও তুমি এর মন পাগলামি করো না। আম্মুর কথাটা একটু রাখো। তুমি জানো না তোমার আম্মু তোমাকে কতটা ভালোবাসে। তোমার কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারি না আপু। প্লিজ একটু কথা শোনো, আমাকে একটু কাছে যেতে দাও। না না, কেউ আমার কাছে আসবে না। তোমাদের কারোর ভালোবাসার আমার দরকার নেই। আমি আজকে অনেক ভালোভাবে বুঝে গিয়েছি তোমরা আমাকে কতটা ভালোবাসো, যার জন্য আমার ভালোবাসাটাকে মেনে নিতে পারছো না।
আর আব্বু আজকে থেকে তুমি শুধু তোমার ছেলের বাজে চেহারাটাই দেখতে পাবে। ঈশানের কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলো আর চিৎকার করে কান্না করতে লাগলো। ঈশানের আব্বু আর আম্মু দুজনে দরজা ধাক্কা দিতে লাগলো আর ঈশানকে আব্বু বলতে লাগলো, ঈশান, আমার কথা শোনো। দেখো, ওর থেকে ভালো মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেবো। ওর থেকে সুন্দরী মেয়ে তোমার লাইফে আমি এনে দেবো, যে কিনা তোমাকে ওর থেকেও বেশি ভালোবাসবে। আর ওই মেয়েটাকে তো বলেই দিয়েছি, ও তোমাকে ভালোবাসে না। তাহলে তুমি কেন পাগলামি করছো? আমার কথাটা শোনো, আমি কি তোমার খারাপ চাই বলো? আমি সব সময় তোমার ভালো চাই। তাহলে কেন এরকম পাগলামি করছো? আমাকে একটু সময় দাও, আমি ওর থেকে ভালো মেয়ে তোমার জন্য এনে দেবো। ওর থেকে ভালো মেয়ের আমার দরকার নেই, আমার ওকেই চাই। যেখানে আমি নীলাশাকে বোঝাতে পারিনি সেখানে তোমাদের কি করে বোঝাবো? আমার আর কারো কথা শুনতে হবে না। আমি বুঝে গিয়েছি তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। ও আমাকে ভালোবাসে না তো ঠিক আছে, তোমরা সবাই শুধু আমার বদলে যাওয়াটাই দেখবে। আমি যে বুকে ওর জন্য ভালোবাসাটা জন্ম দিতে পারি, সেই বুকে ওর জন্য প্রচণ্ড পরিমাণে অবহেলা আর ঘৃণাও জন্ম দিতে পারি। ও আজকে থেকে আমার পাল্টে যাওয়াটা দেখবে, আমি ওকে কত বেশি ইগনোর করতে পারি। ঈশানের কথাগুলো বেশ কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। আর ঈশানের আম্মু আব্বু অনেকক্ষণ যাবত ওকে ডাকাডাকি করলো। ঈশান আম্মু কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশানের আব্বু ডাকাডাকি করেও যখন ও রেসপন্স পেল না, তখন হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঈশানের আম্মু কান্না করতে করতে দেখে ঈশানের আব্বু বলতে লাগলো, আমার কথা শোনো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার জন্য দুদিন পাগলামো করবে, তারপর সবই ঠিক হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো, তোমার ছেলেটা এরকমই, যে জিনিসটা খুব করে চায় সেই জিনিসটার জন্য পাগলামো করে। এখন ওই মেয়েটার প্রতি একটু মায়ে পড়েছে, কিন্তু ওকে ভালোবাসে না, আবেগের বশে এরকম করছে। দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলেটা তো এখনো ছোট আছে, যার জন্য আবেগের বশে এরকম করেছে। আসলে কি বলো তো, আমাদের ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নেই। তোমার কাছে নাম যশ টাকা পয়সা এগুলোর সব কিছু, তাই না? একটা সময় দেখবে তোমার জন্য আমার ছেলেটা শেষ হয়ে যাবে। তারপর তুমি বুঝতে পারবে আমার ছেলেটা ওই মেয়েটাকে কতটা ভালোবাসতো। এই মেয়েটা কি এমন অন্যায় করেছে বলো, যার জন্য তুমি ওর উপর খালি দায়িত্বের বোঝাটা চাপিয়ে দিচ্ছ? ছোটবেলা থেকে ও নিজের কোনো ইচ্ছা পূরণ করতে পারে না। তুমি ওকে যেটা বলেছো ঈশানকে সেটাই করতে হয়, আর তুমি বলো ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখনি, যার জন্য আমার ছেলেটা ভিতর থেকে ভেঙে যাচ্ছে। ছেলেটার বোঝার বয়স হতেই বিদেশে পাঠিয়ে দিলে, তারপর যখন দেশে ফিরে আসলো তখন একটা মেয়েকে ভালোবাসলো, আর তুমি ওর লাইফ থেকে ফিরিয়ে দিচ্ছ তাকে। একটা সময় তুমিও বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছো, তখন হয়তো আমার ছেলেটাই ফুরিয়ে যাবে। সাইলা, আমার কথা শুনে দেখো, কিছু হবে না। তোমার ছেলে পাগলামো করছে, এটা একটা সময় পাগলামোটা থামবে না, তারপর দেখো সব আবার স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে পাগলামি করে আর আমিও একটা পাগল, যার জন্য এরকম একটা পাগল ছেলের জন্ম দিয়েছি। তুমি আর কিছু বোঝাতে আসবে না আমাদের। আমার ছেলেটা যদি কিছু হয় না, আমি সারা জীবনের জন্য তোমার থেকে দূরে চলে যাব। তুমি যেখানে নিজের ভালোবেসে বিয়ে করেছিলে সেখানে আমার ছেলের ভালোবাসাটাকে তোমার মেনে নিতে সমস্যা কি? তুমি বুঝতে পারছো না, ওই মেয়েটা একটা সাধারণ ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে। ওকে আমার ছেলের পাশে দাঁড় করিয়ে আমি কি করে মানুষকে বলবো যে একটা নার্স আমার ছেলের বউ? আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো বলো? বাহ, শেষ পর্যন্ত এরকম একটা কথা তুমি বলতে পারলে। ও গরিব বলে কি মানুষ না? তুমিও তো আমাকে গরিব ঘর থেকেই তুলে এনে বিয়ে করেছিলে। আমার আব্বুকে কি বলেছিলে, আমাকে যদি তোমার সাথে বিয়ে না দেয় তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে আমাকে। আর সেখানে শেষ পর্যন্ত কিনা একটা গরিব ঘরের মেয়েকে তোমার ছেলে ভালোবেসেছে বলে আজকে তুমি এমন করে তাকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার কারণে একটা সময় আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আর সেদিনই আমার শেষ দিন হবে বলে দিলাম। ঈশান আম্মু কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল কান্না করতে করতে। ঈশানের আব্বু কি করবে বুঝে উঠতে পারছে না, তাই চুপচাপ সোফায় বসে পড়লো। অন্যদিকে ঈশান চলে আসার পর নীলাশা হাওমাও করে কান্না করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর মুখে হাত দিয়ে বলতে আরম্ভ করে, এটা আমি কি কি করলাম? যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে
আমার জন্য এত পাগলামি করে, আমাকে 6টা মাস যাবৎ আমাকে ভালোবাসার কথা বলেছে, আমাকে শুধু বোঝানোর জন্য বারবার নিজের কাছে টেনে নিয়েছে। সুযোগ পাওয়ার সত্ত্বেও আমার গায়ে এমন করে টাচ করেনি, যার জন্য আমার কাছে মনে হচ্ছে উনি আমার দিকে খারাপ নজরে তাকায়। আমাকে হয়তো ভালোবাসার স্পর্শ দিয়েছে, কিন্তু এইরকম কোনো বাজে স্পর্শ করেনি, যার জন্য আমি ওনাকে এমন করে আঘাত করলাম। কি করে পারলাম আমি ওনাকে এইভাবে দূরে সরিয়ে দিতে? ছি! আমি আর আমার ভালোবাসাটাকে ধরে রাখতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ। আপনি এমন করে নিজেকে কষ্ট দিবেন না। আপনার নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমাকে হেরে যেতে হয়েছে, তারপরও আমি আপনাকে কাছে টেনে নিতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আপনার ভালোবাসাটার প্রতিদান দিতে পারলাম না। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে আমার ভালোবাসাটার কোনো মূল্য নেই। আপনারা কি ভাবছেন? বলা নেই কওয়া নেই, হুটহাট কি হচ্ছে এসব? ঈশান আর নীলেশার কথাতে হয়তো সেটা একটু হলেও বুঝতে পেরেছেন। নীলাশা ঈশানদের হসপিটালের সাধারণ একজন নার্স। ঈশান যেদিন নীলাশাকে প্রথম দেখেছিল সেদিনই ওর প্রেমে পড়ে গেছিল। বাইকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঈশানের, হাতটা অনেকটা ছিলে যায়। তারপর ব্যান্ডেজ করার জন্য ওদের হসপিটালে আসে। এর আগে ঈশান কখনো বলেনি ওইটা এদের হসপিটাল, কিংবা এখানে গিয়ে কোনোভাবে নিজের প্রেজেন্ট করেনি। ঈশান হসপিটালে আসার পর একটা নার্স এসে ওর হাতে হুট করে এসে ঈশানের হাতে ব্যান্ডেজ করতে থাকে। ঈশান মেয়েটির দিকে তাক অপলক নয়নে তাকিয়েছিল। ও ভাবতেও পারেনি একটা মেয়ে এত সুন্দর হতে পারে। মেয়েটার মুখে একটা মায়া মায়া ভাব আছে। ঈশান অন্যদিকে ড্যাব ড্যাব করে নীলাশার দিকে তাকিয়েছিল। তারপর ব্যান্ডেজ করা হয়ে গেলে নীলাশা ঈশানের মুখের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। তারপর একটা সময় নীলাশা বেশ খানিকটা লজ্জা পেয়ে বলেছিল, এইভাবে তাকিয়ে না থেকে এখন হাতের দিকে তাকান। দেখুন সব ঠিক হয়ে গেছে, এখন একটা ইঞ্জেকশন পুশ করলেই সব ঠিক হয়ে যাবে। এই না না, আমি কোনো ইঞ্জেকশন নিতে পারবো না। আমার ওগুলো কোনো দরকার নেই, আমি এমনিতেই ঠিক আছি। কেন ইঞ্জেকশন নিতে পারবেন না? কেন? ও, বুঝতে পেরেছি। বাচ্চাদের মতো ভয় পাওয়ার কি আছে, হ্যাঁ? এই সামান্য বিষয় নিয়ে এত বেশি ভয় পান কেন? এত বড় দামড়া ছেলে, ইঞ্জেকশন দেখলে হাত পা ছুটতে থাকেন কেন? হ্যাঁ, সাধারণ বিষয় এত বড় একটা সূচ ফোটালে ভয় লাগবে না বলেন? ভালো জায়গাটাকে ফুটো করে কিসব উল্টোপাল্টা জিনিস শরীরে ঢুকিয়ে দেন, এসবের কোনো প্রয়োজন নেই। আমার শরীর এমনিতেই ফিট আছে, তাই সুস্থ শরীর ব্যস্ত করার কোনো দরকার নেই। আমাকে এভাবে টর্চার করবেন না তো। কিচ্ছু হবে না, চুপ করে বসেন এখানে। দেখুন সব ঠিক হয়ে যাবে। তো ঈশান চলে আসতে গেলে তখন ঈশানের বন্ধুরা আবার ওকে জোর করে সেখানে বসিয়ে দেয়। তারপর নীলাশাকে একটা ইনজেকশন এনে ঈশানের হাতে পুশ করে দিতেই ঈশান চিৎকার করে ওঠে আর বাচ্চাদের মতো ফুপিয়ে কান্না করে দিলে নীলাশা ঈশানকে জড়িয়ে ধরেছিল। ঈশান এরকম একটা কর্মকাণ্ডে নীলাশার হতবাক হয়ে গেছিল। ও শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেছিল। নীলাশাকে দেখতে প্রচন্ড পরিমাণ মায়াবী, তাই ঈশান বারবার হসপিটালে আসতো। আর নীলাশা বুঝতে পারছিল হয়তো ঈশান ওকে পছন্দ করে আর ভালোবেসে ফেলেছে, যার জন্য ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল। আর ততদিনে ঈশানের আব্বু ওকে হসপিটালে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর ঈশানকে রোজ হসপিটালে আসলে আর নীলাশাকে মনে কথাগুলো বোঝানোর চেষ্টা করে। তার প্রতিনিয়ত নীলাশার কাছে যাওয়ার চেষ্টা করে। তারপর যখন নীলাশা দূরে সরে যাচ্ছিল তখন ঈশান ওকে প্রপোজ করে বসে। তখন নীলাশা বলে, দেখেন, আমার দ্বারা আপনাকে ভালোবাসাটা সম্ভব না। আপনি অনেক বড় লোকের ছেলে, আপনার মুখে এসব ভালোবাসার কথা মানায় না। তার উপর আমার মতো একটা গরিবের জন্য তো নয়। শুধু শুধু এইসব কথা বলে নিজেকে একটা হাসির পাত্র বানাবেন না। দেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে চাইছো না? বড়লোকের ছেলেরা কি ভালোবাসতে পারে না, নাকি আমাদের মন বলতে কিছু নেই? তুমি হয়তো আমাকে বড়লোকের 8-10টা ছেলের মতো ভাবছো। আমি তোমাকে ভালোবাসি নিজের কাছে টেনে নিয়ে নিজের প্রয়োজনটা মিটিয়ে তারপর দূরে সরে দিব না। তেমনটা কখনোই হবে না, সারা জীবনের জন্য রেখে দেব নিজের করে। আপনি আমার সম্পর্কে জানেন না, তাই আপনার এই ভালোবাসাটা উপচে উপচে পড়ছে। যখন জানতে পারবেন তখন আপনার এই ভালোবাসাটা আর থাকবে না। তাই বলছি, আপনি এখনই এখান থেকে চলে যান।
আপনাকে আর আমার প্রতি ভালোবাসা দেখাতে হবে না। আমি একটা গরিব পরিবারের মেয়ে। আপনি যদি আমার সম্পর্কে জানতেন তাহলে কখনোই এই ভালোবাসার কথাটা আমাকে বলতে পারতেন না। তুমি কেমন, আমি কি সেটা জানতে চেয়েছি? তুমি কোন পরিবারের থেকে এসেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, কয়টা ছেলের সাথে রিলেশন করছো, আমি কি এসব নিয়ে ইন্টারভিউ দিতে বলেছি তোমাকে? আমি তোমাকে ভালোবাসি সেটা জানিয়ে দিলাম, আর তুমি যে আমার থেকে সিনিয়র আমি সেটাও জানি। তাই আমি আর কিছু জানতে চাই না। যতটুকু জেনেছি ততটুকুতেই আমার জন্য এনাফ। তুমি আমাকে ভালোবাসবে, ব্যাস। হ্যাঁ, তুমি সময় নাও, যত পারো সময় নাও। আর আমার সম্পর্কে জেনে নিও, আমি বিদেশ থেকে পড়ালেখা করে এসেছি। আর দরকার পড়লে তুমি আমার বন্ধুদের থেকে জেনে নিতে পারো। কালকে আমি ওকে পাঠিয়ে দিব, ও সবটা বলে দিবে আমার সম্পর্কে। কিন্তু আর কোনো কথা নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। আমাকে তোমার ভালোবাসতেই হবে, না বললে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। সেটা কি খুব ভালো হবে? তার থেকে সহজে বলে দাও আমাকে ভালোবাসো। ঈশানের এরকম পাগলামিতে নীলাশা সেদিন ভেবেছিল হয়তো এই ছেলেটি সেদিনের পর ওকে ভুলে যাবে, কিন্তু দিন যতই যাচ্ছিল ঈশানের পাগলামিটা ততই বাড়ছিল। একটা মাস যেতে না যেতে ঈশান নীলাশাকে ভালোবাসার গভীরতা বোঝাতে বন্ধুদের কথা মতো ওকে ওর কাছে টেনে নিতে শুরু করে। তার মনের কথাগুলো বোঝানোর জন্য ওকে নানাভাবে সম্পর্কগুলো দিতে শুরু করে। প্রথম নীলাশা অস্থির লাগলেও পরে বুঝতে পেরেছিল যে ছেলেটা ওকে সত্যি ভালোবাসে, যার জন্য ওকে বাবার কাছে টেনে নেয়। নীলাশার মুখ না বললেও ঈশানের স্পর্শগুলো মন থেকে উপভোগ করত। তারপরও বুঝতে পারছিল এই সম্পর্কটা হওয়াটা কোনোভাবেই সম্ভব না। তার উপর যদি ঈশানের আপু জানতে পারে তাহলে ওকে চাকরি থেকে বের করে দিবে। সবকিছু বিবেচনা করে আর নিজের অবস্থানের কথা ভেবে নীলাশা ঈশানের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু দিন দিন ঈশানের পাগলামি এত বেশি বেড়ে যাচ্ছিল, যার জন্য ওকে আটকে রাখার কষ্ট হচ্ছিল। নীলাশা অনেকভাবে তারপর একটা সিদ্ধান্ত নেয়। এর মাঝে পুরো 6টা মাস কেটে গেছে, আর এই 6টা মাসে ঈশান এত বেশি পাগলামি করলো যার জন্য নীলাশা ওকে দূরে সরিয়ে রাখতে পারছিল না। তারপর অনেক কষ্টে নিজের মনটাকে স্থির করে ভাবে যে করেই হোক ঈশানের থেকে দূরে সরে আসতে হবে। তাই ওকে প্রচন্ড পরিবার ইগনোর করতে শুরু করলো। আর ঈশান প্রতিদিনের মতো আজও নীলাশার সাথে দেখা করতে আসে। তারপর যখন ওর সাথে কথা বলছিল তখন নীলাশা ঈশানকে এড়িয়ে যাচ্ছিল। তখন ঈশান ওকে একটা ফাঁকা রুমে নিয়ে যায় আর নীলাশার কাছে টেনে নেয়। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ঈশানের সাথে এমন একটা মজবিহেভে নীলাশা আর হসপিটালে থাকতে পারলো না। কান্না করতে করতে বাসায় চলে গেল। তারপর সারাটা দিন রুমে থেকে বেরোলো না। অন্যদিকে ঈশান 2 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে চোখে অশ্রু শাওয়ারের সাথে মিশে গেল। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এত বেশি ভালোবাসার পরও তাকে বুঝতে পারলো না বুকের ভেতরে কষ্টটা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছিল। তাই ঈশান আর বাসায় থাকতে পারলো না। কোনো রকমে শুকনো কাপড় পরে বাসা থেকে গাড়ি চাবি নিয়ে বেরিয়ে পড়লো। যাবার সময় ঈশানের আব্বু পেছন থেকে কয়েকবার ডাকলো, ঈশান শুনলো না। ঈশান একটা মদের বারে চলে আসে, ইচ্ছা মতো ড্রিঙ্ক করতে থাকে। ঈশান ড্রিঙ্ক করার অভ্যাস নেই, কিন্তু দেশে ফিরে বন্ধুদের জোরাজোরিতে একদিন একটু খেয়েছিল। ভেবেছিল এগুলো মানুষ কি জন্য খায়, কিন্তু আজকে মনে হচ্ছে এগুলো খেয়ে নিজে শান্ত করে রাখতে পারবে। ঈশান একের পর এক বোতলের মদ খাচ্ছিল, কিছুতেই বুকের যন্ত্রণা কমছে না। ঈশান ড্রিঙ্কস করতে করতে এতটাই মাতাল হয়ে গেল যার জন্য ওর মধ্যে আর কোনো হিতাহিত জ্ঞান নেই। একটা সময় ঈশান দুর্বল হয়ে টেবিলে শুয়ে পড়লো আর বলতে আরম্ভ করলো, কেউ আমাকে ভালোবাসে না, আর আমিও কাউকে ভালোবাসি না। আমি ওকে বোঝাতেই পারিনি কতটা ভালোবাসি। যেখানে আমাকে মেয়েরা চোখে হারায়, কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। নিজের মায়ায় ফেলে ভালোবাসতে শিখিয়ে এখন ভালোবাসাটা বুঝতে চাইলে না। তোমার কাছে আমি এতটাই তুচ্ছ হয়ে গিয়েছি যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না তুমি? আমি তো একটা বাজে ছেলে। আজ থেকে এই বাজে ছেলেটা আর তোমাকে ডিস্টার্ব করবে না। এখন থেকে আর একটু ডিস্টার্ব করবো না, দেখে নিও। ঈশানের কথাগুলো বলতে বলতে সেখানে ঘুমিয়ে পড়ল। তো রাতে একটা
বাজে বেজে যাচ্ছে, তারপরও ঈশানের বাসায় ফিরছে না। ঈশানের আব্বু আর আম্মু কান্না করে পুরো বাসায় মাথায় তুলে ফেলেছে। ঈশানের আব্বু বারবার বলছে, সাইনাও, শান্ত হও। তোমার ছেলে একটু পরেই বাসায় চলে আসবে। তুমি কান্নাকাটি করছো কেন? কিছু হবে না। তুমি শুধু শুধু পাগলামি করছো। আর একটাও কথা বলবে না। এরপরও তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে? এত কিছুর পরেও তুমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছো? আমার ভাবতেও অবাক লাগছে তুমি কি না এরকম ভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারছো। আসলে ছেলেটা তো আর তোমার নয়, ছেলেটা তো আমার। এই জন্যই আমি নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারছি না। ঈশানের আম্মুর কথায় দেওয়ার মতন উত্তর ঈশানের আব্বুর কাছে নেই। এটা ঠিক যে উনি শুধু নিজের স্ট্যাটাসের কথা ভেবে নীলাশাকে ওনার ছেলে থেকে দূরে সরিয়ে রেখেছে। ঈশানের আম্মু অনেকক্ষণ যাবৎ কান্না করলো। তারপর যখন ঈশানের আব্বুকে চুপ করে রইল, তখন ঈশানের আম্মু ঈশানের বন্ধু রাজকে কল করলো। তারপর কান্না করতে করতে সবটা বলল। সব শোনার পর রাজ বাসা থেকে বেরিয়ে ঈশানকে খুঁজতে লাগলো। তারপর যখন পাচ্ছিল না, তখন ভাবলো ঈশান সেই দিন যে বারে গিয়েছিল হয়তো ওখানেই থাকতে পারে। রাজ রাজ বারের একটা ওয়েটারকে কল কল করে জানতে পারলো ঈশান ওখানেই আছে। রাজ হন্তদন্ত করে বাড়ি চলে যায়। তারপর গিয়ে দেখে ঈশান পুরোই মাতাল হয়ে গেছে। ঈশানের কোনো সেন্স নেই। রাজ কোনো রকম বিলটা দিয়ে ঈশানকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। আধা ঘন্টার পর বাসায় পৌঁছে কলিং বেল দিতে ঈশানের আম্মু দরজা খুলে দেয়। রাজের কাঁধে ঈশানকে দেখে ঈশানের আম্মু কান্না জুড়ে দেয়। তখন রাজ বলতে আরম্ভ করে, কান্নাকাটি করবেন না আন্টি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হয়তো অনেক বেশি দিল কষ করেছে। সব দোষ তোমার। তোমার জন্যই আজকে আমার ছেলের এই অবস্থা। আমার ছেলের গরিব ঘরের মেয়ের সাথে বিয়ে, তোমার মান সম্মান শেষ হয়ে যাবে। এই জন্য তুমি ওদের ভালোবাসাটা মেনে নিতে পারছো না। দেখবে তোমার এই অহংকারের জন্য আমার ছেলেটা শেষ হয়ে যাবে। আর আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কখনো তোমাকে ক্ষমা করব না। রাজ ঈশানকে নিয়ে রুমে শুয়ে দিতেই ঈশানের আব্বু ঈশানের পাশে বসে ঈশানের মাথায় হাত বুলাতে লাগলো আর চোখের জল খেতে লাগলো। আর রাজ পাশে দাঁড়িয়ে রইল। ঈশানের আম্মু এসিটা অন করে দিয়ে ঈশানের পা থেকে জুতোগুলো খুলে দিয়ে শরীরে চাদর টেনে দিল আর কান্না করতে করতে বের হয়ে গেল। রাজও পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, আন্টি, আমি জানি না ঈশান কী জন্য এমন করছে, তবে মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছে, তা এসব উল্টোপাল্টা জিনিস খেয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বলেন, যদি কোনো সমস্যা হয় আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে সমাধান করার। ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে কীভাবে চুপ করে থাকতে পারি বলেন? ঈশানের আম্মুর কান্না করতে করতে সবটা বলল রাজকে। রাজ মাথা নিচু করে রইল। তারপর বলতে লাগলো, আসলে আন্টি, আমি এই বিষয়টা আগে থেকে জানতাম। আমি ঈশানকে বলেছিলাম তোর বাবা কখনোই মেনে নেবে না, কিন্তু ঈশান আমার কোনো কথাই শোনেনি। ঠিকই ওই মেয়েটার মায়ায় পড়ে গেল। মেয়েটা বুঝতে পেরেছে হয়তো যে এই সম্পর্কটা কখনো পূর্ণতা পাবে না, তাই হয়তো মেয়েটা ঈশানকে ইগনোর করছে। আর আঙ্কেলও মেনে নিচ্ছে না, এ কারণে ঈশান এমন পাগলামি করছে। ভালোবাসা ধনী গরিব দেখে হয় না, হঠাৎ চলে আসে। ঈশানের আম্মুর কান্না করতে লাগলো আর রাজকে নিরুপায় হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীলাশা সারা রাত আর ঘুমাতে পারল না, কান্না করে বালিশ ভেজালো। নীলাশার আব্বু ওকে অনেকবার জিজ্ঞাসা করলো, কিন্তু নীলাশা কিছুই বলেনি। নীলাশার মন খারাপ থাকার হসপিটালে গেল না। আর এইদিকে ঈশান সকালে বাসা থেকে বের হয় আর সেই রাত 2টা-3টার দিকে বাসায় ফিরে। ঈশান প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্ক করতে শুরু করেছে। তারপরও যদি ওর আব্বু কিংবা আম্মু ড্রিঙ্ক করতে বারণ করে, তাহলে আবার সে ভাঙচুর শুরু করে দেয়, নিজের কষ্ট দেওয়ার চেষ্টা করে। এর মাঝে ঈশান কয়েকবার হাত কেটে ফেলেছে, নিজেই শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। ছেলে এমন অধপতন দেখে ঈশানের আম্মু প্রচণ্ড পরিমাণ কান্না করে আর বারবার ঈশানের আব্বুর কাছে রিকোয়েস্ট করে, বলে মেয়েটাকে মেনে নিতে। আর আব্বু আর উল্টো কাজ করলো। এসব জানতে পারলে ঈশানের আব্বুর প্রতি যতটুকু ভালোবাসা ছিল সেটুকু শেষ হয়ে যাবে। তো আফজাল সাহেব অনেক ভেবেচিন্তে হসপিটালে আসে। তারপর নীলাশাকে ডেকে পাঠায়। নীলাশা অনুমতি নিয়ে ঢুকে তারপর ওনার সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। আর তোমাকে কী জন্য ডেকেছি তুমি হয়তো সেটা জানো। তুমি খুব ভালো করে আছো, তাই না? এরকম একটা নাটক করে।
নীলাশা মাথা নিচু করে রইল। ও জানে আফজাল সাহেব ওকে কি জন্য ডেকেছে। নীলাশা কিছুক্ষণ চুপ থেকে বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আমি জানি আপনি আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমি আপনার ছেলের পাগলামিতে কোনো সায় দিইনি। আমি জানি এই সম্পর্ক কখনোই হবে না, কারণ আমি একটা গরিব ঘরের মেয়ে। আর গরিব হয়ে আমি কি করে আপনার ছেলের বউ হতে পারি, এটা আমি কখনোই ভাবি না। আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বারবার পাগলামি করেছে। তার জন্য যদি আপনি আমাকে শাস্তি দেন কিংবা চাকরি থেকে বের করে দিতে চান তো দিতে পারেন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি তোমাকে চাকরি ছেড়ে দিতে বলিনি, কিন্তু তুমি ওর সাথে কোনো কাজ চাই দেবে না। আমি তোমাকে এখানে চাকরি দিয়েছি, তার মানে এই না যে তুমি সেটা সুযোগ নিয়ে আমার ছেলের দিকে হাত বাড়াবে। আঙ্কেল, আমার আপু আম্মু তেমন কোনো শিক্ষা দেয়নি, কিন্তু ওনারা আমাকে শিখিয়েছে কার স্থান কোথায়। আমি আমার স্থান খুব ভালো করে জানি। সামান্য একজন নার্স আমি। আমার মানায় না আপনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখা। আমি যেখানে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেই ভুলে গেছি, সেখানে এত বড় স্বপ্নটা দেখার আমার জন্য অনেক অপরাধ হবে। তাই আমি এগুলো ভাবি না। আপনার যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন স্যার। আফজাল সাহেব আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যেতেই নীলাশা কান্না করতে করতে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল আর বলতে লাগলো, সব দোষ আমার। আমার জন্যই সবটা হয়েছে। আমি যেখানে যাই সেখানে একটা না একটা ঝামেলা পাকাই। আল্লাহ কি জন্য যে সাদা চামড়াটা আমাকে দিতে গেল। এর থেকে তো কালো চেহারাটাই ভালো ছিল। তাতে অন্তত ছেলেরা আমার দিকে নজর দিত না। এই সুন্দর চেহারাটা আমার জন্য কাল হয়ে দাঁড়াতো না। আমি তো গোবরের পদ্ম ফুল হয়ে জন্ম নিয়েছি। এই পদ্ম ফুলটা যতই সুন্দর হোক, কেউ তুলে বাসায় নিয়ে যাবে না। আল্লাহ যে মানুষটার কপালে আমি নেই, তাকে আমার জন্য কষ্ট দিও না। আমার কষ্টটা ছেড়ে দিলাম, তুমি অন্তত ওনাকে কষ্ট দিও না। আমি এগুলো সহ্য করতে পারছি না। তুমি এর শেষ কোথায় বলে দাও আমাকে। এভাবেই পুরো একটা মাস কেটে গেল। এর মাঝে ঈশান নিজের বেহাল দশা করে ফেলেছে, পুরো পাগল হয়ে গেছে, এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে। আর সেদিনের পর থেকে ঈশান আর হসপিটালে যায়নি। এর মাঝে কয়েকবার ঈশানের সাথে নীলাশার রাস্তায় দেখা হয়েছে। ঈশান ওকে খেয়াল করেনি, কিন্তু নীলাশা ওকে দেখলেই নিজেকে আড়াল করে রেখেছে। নীলাশার খুব কাছ থেকে দেখেছে আগের সেই হ্যান্ডসাম স্মার্ট স্টাইলিশ ছেলেটা কেমন পাগলের মতো হয়ে গেছে। চুল দাড়ি বড় হয়ে গেছে আর একদম দেবদাস হয়ে গেছে, পাগলের মতো ঘোরাফেরা করে। তার ওপর সবসময় হাতে সিগারেট থাকে। ঈশানের আম্মু রোজ কান্না করে ঈশানকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে আফজাল সাহেব মনটা সেই পাথর হয়ে গেছে। ছেলের এরকম একটা অবস্থা উনি মুখ বুজে সহ্য করে যাচ্ছে, আর ঈশানের আম্মু ওনাকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পারে উনি কখনোই ওদের সম্পর্কটা মেনে নেবে না। তাই শেষে ঈশানের আম্মু ঈশানের আব্বুকে বোঝানোটা বন্ধ করে দেয়। ঈশানের আম্মু প্রতিদিন সকালে ঈশানের রুমে গিয়ে দেখে ঈশান ঘুমোচ্ছে, না হলে উঠে বসে আছে আর কিছু একটা ভাবছে। প্রতিদিনের মতো আজকে রুমে এসে দেখে ঈশান সিগারেট খাচ্ছে। ঈশানের আম্মু আসতেই ঈশান সিগারেটটা ফেলে দিল। তখন ঈশানের আম্মু বলতে লাগলো, আব্বু, আর কত কষ্ট দেবে নিজেকে? এভাবে দিলে দিলে শেষ হয়ে যাচ্ছ। তোমার জন্য তো আমিও কষ্ট পাচ্ছি, সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে কিছুই মনে হয় না? তুমি বলে দাও, তাহলে আমি এখান থেকে চলে যাব। অন্তত তোমার কষ্টটা আমাকে আর দেখতে হবে না। আমি দিনের শেষে শুধু এটুকুই দেখতে চাই, আমার ছেলেটা হাসি মুখে আছে। তোমার মুখে সেই হাসিটাই আমি দেখতে পাচ্ছি না। উল্টো নিজেকে এতটা বাজেভাবে একটা বাজে পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছ, যেখান থেকে তুমি পরবর্তীতে ফিরে আসতে পারবে না। ঈশান কোনো কথা বলছে না, আর ঈশানের আম্মু কান্না করতে লাগলো। তখন ঈশান বলল, আম্মু, এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি মনের শান্তিটাই না থাকে? প্রিয় মানুষটার যদি লাইফে না থাকে? কি দরকার এত স্ট্যাটাস, ইগো, নাম ডাক আর প্রতিপত্তি দিয়ে? টাকা পয়সা দিয়ে কি আব্বু আমার সুখটা কিনে দিতে পারবে? কখনোই না। আমি আমার লাইফ থেকে সুখটাকে হারিয়ে ফেলেছি আম্মু। বুকের ভেতর না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় জানো তো, যার জন্য নিজেকে আটকে রাখতে পারি না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, কিন্তু শুধু তোমার মুখের দিকে চেয়েই বেঁচে থাকতে হয়। মরে গেলে তো একবারেই মরে যেতে পারতাম, কিন্তু বেঁচে থেকে যে আমি প্রতিনিয়তই মরে যাচ্ছি, আমি তোমাদের কি করে বোঝাবো? তোমার পাল্টে যাওয়াতে
এরকম নিজেকে কষ্ট দেওয়াতে আমিও যে কষ্ট পাচ্ছি সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? নাকি আমার কষ্টটা তোমার চোখেই পড়ে না? আম্মু, তুমি আমাকে মাফ করে দিও। আমি পারছি না নিজেকে ধরে রাখতে। এত কষ্ট কেন হয় বলো তো? ভালোবাসি যে এত যন্ত্রণা আমি আগে জানতাম না। জানলে কখনো ওই মেয়েটাকে তো দূরে থাক, ভালোবাসার নামটাই মুখে নিয়ে উচ্চারণ করতাম না। কি করব, আমার বেহায় মনটা না ওই গরিব মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল, যাকে তোমরা মেনে নিতে পারলে না। ঈশানের আম্মু মুখে কাপড় চেপে কান্না করতে লাগলো, আর ঈশান দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ঈশানের আম্মু রুম থেকে বেরিয়ে গেল। দরজায় ঈশানের আব্বু দাঁড়িয়ে আছে। ঈশান কিছুক্ষণ পর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশান এসব কথা বলতে চায় না, আর সেটাই বারবার বলতে হয়। বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। কষ্টগুলো ভুলতে মদের বারে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করলো। ঈশান সেই দিন রাতে আর বাসায় ফিরলো না। তখন হোটেলের 2 জন ওয়েটার ওকে একটা রুম দিয়ে আসে। পরের দিন বাসায় আসলে ঈশানের আম্মু অনেক কান্নাকাটি করলো, আর ঈশানের আব্বু প্রচন্ড পরিমাণে বকাঝকা করলো, আর বলতে আরম্ভ করলো, তোমাকে অনেক লাই দিয়েছি, আজকের পর থেকে তোমার বাসা থেকে বেরোনো বন্ধ। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে তোমার যা খুশি তাই করবে। তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ, বুঝতে পারছো না? আমার সম্মানটা তুমি ডুবিয়ে ফেলেছো। এসব আজে বাজে ছাইপাশ খেয়ে নিজের শরীরটাকে শেষ করে দিচ্ছ, আর তোমার আম্মুটাকেও কষ্ট দিচ্ছ, আর আমার টেনশনটা বাড়াচ্ছ। আমি তো বলিনি তোমাদের আমাকে নিয়ে টেনশন করতে। তোমার কিসের টেনশন? তোমার তো সব টেনশন দূর হয়ে গিয়েছে। আমি তো আর ওই মেয়েটার কাছে যাচ্ছি না, না অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাচ্ছি, যার জন্য তোমার মান সম্মানটা ধুলোর সাথে মিশে যাচ্ছে। ঈশানের আব্বু ঈশানের এরকম কথা শুনেই রেগে গিয়ে ঈশানকে ঠাস ঠাস করে ওর গালে 2টো থাপ্পড় মেরে দিল। ঈশান আর রাগটা কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা একটা কাচের গ্লাস হাতে নিয়ে দেয়ালের সাথে সজোরে কয়েকটা ঘুষি দিল, আর বলতে আরম্ভ করলো, বাসা থেকেও তোমার জন্য বেরোবো না, সেটাই ঠিক হবে তো? তাহলে থাকবো বাসার মধ্যেই এখন থেকে। ঈশান রুমে গিয়ে দরজা সজোরে লাগিয়ে দিল। ঈশানের আম্মু দরজার সামনে গিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করলো, আর ডাকাডাকি করতে লাগলো। ঈশান আর কারো কথা শুনলো না। ও এই একটা মাস পুরো পাগলের মতো হয়ে গেছে। অন্যদিকে রাজ এই বিষয়টা নীলাশাকে জানিয়েছে, কিন্তু ও নিরুপায়, কি বা করতে পারে। উল্টে যখন ঈশানের কথা মনে পড়ে তখন প্রচন্ড পরিমাণ কান্না করে, কাউকে বলতেও পারে না। নীলাশার আব্বু আম্মু ওকে এরকম চুপচাপ থাকতে দেখে ওকে অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে। নীলাশা তারপরও কিছু বলেনি। এবার আরো 4-5টা দিন কেটে গেল। এর মাঝে বাসা থেকে ঈশান আর বের হয়নি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখন রুম থেকে ও আর বের হয় না। ঈশানের আব্বু আম্মু রুমের সামনে এসে দরজা ধাক্কাধাক্কি করলে ঈশান বারবার বলছে, এভাবে যদি বারবার আমাকে ডিস্টার্ব করতে থাকো তাহলে নিজেকে শেষ করে দিব। তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আর যদি বেশি ডিস্টার্ব করো তাহলে এই পৃথিবী থেকে চলে যাব, যেখানে গেলে আর খুঁজেই পাবে না। ঈশানের এখন শরীরের বেহাল অবস্থা, শরীর যেন আর কোনো শক্তি অবশিষ্ট কিছুই নেই। তারপরও রুমের মধ্যে শুয়ে বসেই সিগারেট খায়। ঈশানের আম্মু ঈশানের কর্মকাণ্ডের জন্য শুধু ঈশানের আব্বুকে দায়ী করে। সেই কবে থেকেই ঈশানের আম্মু ঈশানের আব্বুকে কথাগুলো বলা বন্ধ করে দিয়েছে। 7ম দিনের মাথায় ঈশানের আব্বু রাতে বাসায় আসলে ঈশানের আম্মু ঈশানের আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ওগো, তুমি আমার ছেলেটাকে বাঁচতে দাও। তুমি ওর ওপর এতটা জুলুম করো না। ও অন্যায় করে থাকলে তার শাস্তি আমাকে দাও, তারপর ওকে এরকম করে শাস্তি দিও না। আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ঈশান ওই মেয়েটাকে বিয়ে করলেও তো তোমার সমস্যা। ওর সাথে তুমি ঈশানকে মেনে নিতে পারবে না তো? তোমার সম্মানের দাগ লেগে যাবে, তাই তো? তেমন কিছু হবে না, তার আগেই আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপরেও আমার ছেলেটাকে দয়া করো, ওকে একটু বাঁচতে দাও। ওর ভালোবাসাটাকে এভাবে কেড়ে নিয়ে ওকে নিঃশেষ করে দিও না। আমাকে একটু দয়া করো। আমি আমার ভালোবাসার থেকে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার ছেলের জীবনটা তুমি ভিক্ষা দাও। ঈশানের আম্মু এত আকুতি মিনতির পরও ঈশানের আব্বু কিছুই বলছিল না। ঈশানের আম্মু 8 ঘন্টা যাবত ওনার পা জড়িয়ে ধরে কান্না করলো, কথাগুলো বলল। তারপরও ঈশানের আব্বু শুনলো না। তখন ঈশানের আম্মু কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল।
অন্যদিকে ঈশানের শরীরের বেহাল দশা হয়ে গেছে। কেউ আর ওই দিনের পর থেকে ঈশানের রুমে যেতে পারেনি। ঈশানের আম্মু যতবার রুমে যাওয়ার চেষ্টা করেছে, ঈশান ততবার নিজের ক্ষতি করে দিবে বলেছে, কিন্তু এখন যেন শরীর আর চলছিল না। যেটুকু শক্তি অবশিষ্ট ছিল নেশা করে সেটাকে যেন শেষ করে দিয়েছে। এখন নিঃশ্বাসটা ত্যাগ করাটাই সময়ের ব্যাপার হয়ে গেছে। বিছানা ছেড়ে আর উঠতে পারছে না, আর রুমেও কেউ যেতে পারে না, যার জন্য কেউ ঈশানের অবস্থা দেখতে পারছে না। রাতে ঈশান শুয়ে শুয়ে ভাবছে এরপর হয়তো আর কখনো পৃথিবীর আলোটা দেখা হবে না, কারণ শরীরটাই আর সায় দিচ্ছে না। এই মুহূর্তে খুব ইচ্ছে করছিল প্রিয়সীর মুখটা একবার দেখতে, যার জন্য এত কঠিন আয়োজন। হয়তো সেই সুযোগটা আর কখনো হবে না। তাই ফোনের গ্যালারিতে থাকা নীলাশার একটা ছবি বের করে ওর মায়াবী চেহারাটা বারবার দেখতে লাগলো। তারপর একটা সময় নিজেই বলতে লাগলো, খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম তো, ওই জন্যই বুঝতে পারলে না প্রিয়সী। তুমি বড্ড বেঈমান। তোমাকে আর কি বোঝাবো, যেখানে আব্বু আম্মুকে বোঝাতে পারলাম না, আর তুমি তো অন্যের মেয়ে ছিলে। আমার আর কিছু বোঝানোর নেই তোমাকে। আজকের পর হয়তো তোমাকে আর দেখতে পারবো না। সামনে থেকে দেখতে না পারলেও ফোনে তোমাকে একবার শেষবারের মতো দেখে নিলাম পাগলি। তবে জানো তো পাগলি, আমি যদি কখনোই আল্লাহর কাছে কিছু চাওয়ার সুযোগ পাই না, শুধু তোমাকেই চাইবো। ভেবে নিব হয়তো আমার কপালে তুমি ছিলে না, তবে একটা কথা মনে রেখো, ভুলেও কখনো কাউকে ভালোবেসে ফেলো না, না হলে আমার কষ্টটা সেদিন বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট পেয়েছি তোমাকে ভালোবেসে। ঈশানের বুকের মাঝে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছে, তাই আর থাকতে পারলো না। আস্তে আস্তে ঈশানের চোখ বন্ধ হয়ে আসলো। পরদিন যখন ঈশানের আম্মুকে ডাকতে আসলো, তখন ঈশানের কোনো শব্দ পাচ্ছিল না। তখন ঈশানের আম্মু কান্না করতে করতে পুরো বাড়ি মাথায় করে ফেললো। ঈশানের আব্বু দৌড়ে এসে বলতে লাগলো, সাইলা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? ওগো, আমার ছেলেটা মনে হয় উল্টাপাল্টা কিছু করে ফেলেছে। প্লিজ তুমি দরজা ভেঙে ফেলো। ও কথা বলছে না, আমি সেই আধ ঘন্টা যাবত ওকে ডাকছি। ও যেটা বলেছিল সেটাই করেছে। দেখো, তোমার রাগের কাছে আমার ছেলেটাকে হারিয়ে ফেলেছি। এর মাঝে বাসার কাজের লোকগুলো সেখানে আসলো। ঈশানের আব্বু কাজের লোকদের সাহায্যে দরজা ভেঙে ফেললো। ঈশান বিছানায় এলোমেলো হয়ে পড়ে আছে। ঈশানের আব্বু গিয়ে ওকে ডাকতে লাগলো। ঈশানের কোনো সাড়া শব্দ নেই। ঈশানের আম্মু কান্না করতে করতে ফোন হাতে নিয়ে খেয়াল করলো সেখানে একটা মেয়ের ছবি। বুঝতে বাকি রইলো না এই মেয়েটার জন্য তার ছেলের এমন পাগলামি। ঈশানের আব্বু অনেক ডাকাডাকি করেও কোনো কাজ হলো না। তখন কাজের লোকের সাহায্যে ধরাধরি করে ঈশানকে ওদের হসপিটালে নিয়ে এলো। আফজাল সাহেব চিকিৎসা করে ডাক্তার ডাকতে ডক্টর এসে ওনার সামনে দাঁড়ালো আর ঈশানের এমন অবস্থা দেখে বলতে আরম্ভ করে, আফজাল সাহেব, ছেলের এই অবস্থা কেন? কি হয়েছে? ডক্টর, হ্যাঁ, আগে আমার ছেলেকে বাঁচান। নার্স, কুইক অক্সিজেন রেডি করো, ওকে থিয়েটারে নিয়ে যাও। ডক্টরের কথাতে তাড়াহুড়ো করে নীলাশা আসলো, আর এসেই যাকে দেখলো তাকে দেখার পর বুকের ভেতর কেঁপে উঠলো। ওর চোখ দিয়ে আপনা আপনি পানি বের হতে শুরু করলো। তারপরও সবকিছু ভুলে গিয়ে ঈশানকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতে লাগলো। নীলাশা ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। ওর প্রচন্ড পরিমাণে ভয় হচ্ছে। মনে হচ্ছে এই মানুষটা ওর জীবন থেকে দূরে চলে যাবে, হয়তো আর কখনো এই মানুষটার মুখটা দেখতে পাবে না। অপারেশন থিয়েটারে নিয়ে যেতেই ডক্টর অপারেশন শুরু করে দেয়, আর বুঝতে পারে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, যার ফলে শরীর খারাপ হয়ে গেছে। আর না খেয়ে থাকার ফলে শরীরটা নিঃশেষ হয়ে গেছে। নিঃশ্বাস নিতে ওর কষ্ট হচ্ছে। 1 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। তারপর বেরিয়ে আসতেই ঈশানের আম্মু বলতে আরম্ভ করে, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ও বাঁচবে তো? আমি ওকে আবার সেই আগের মতো অবস্থায় ফিরে পাবো তো? ও আমাকে আম্মু বলে ডাকবে তো? ম্যাডাম, আপনি শান্ত হন। ঈশান ঠিক আছে, আসলে অনেকটা টেনশন করেছে, আর অনেক দিন যাবত খাবারটাও ঠিক মতো খায় না। তার উপরও কাল রাতে মনে হয় অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নিয়েছিল, যার জন্য এই অবস্থা হয়েছে। টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা বলুন তো, ছেলের এই অবস্থা হলো কি করে? ডক্টরের কথা শুনে আম্মু হাউমাউ করে কান্না করে দিল। আফজাল সাহেব মাথা নিচু করে রইল। এর মাঝে ঈশানের আম্মু খেয়াল করলো কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে কান্না করছে।
ঈশানের আম্মুর বুঝতে আর বাকি রইল না এটাই ওনার ছেলের সেই অবাধ্য ভালোবাসা। হসপিটালে আনার আগে ঈশানের হাতে যখন ফোনটা ছিল তখন ঈশানের আম্মু ওই মেয়েটার ছবিটাই দেখেছিল। নীলাশাকে দেখেই ঈশানের আম্মু ওর কাছে আসলো, তারপর ওর একটা হাত ধরে বলতে আরম্ভ করলো। তুমি নীলাশা তাই না? নীলাশা মাথা নিচু করে নিল। ঈশানের আম্মু ওর হাতটা দুই হাতে জোর করে ধরে বলতে লাগলো, দেখেছো মামুনি, তোমাকে ভালোবেসে আমার ছেলেটা কি অবস্থা হয়েছে। আমার ছেলেটাকে একটু দয়া করো, একটু তোমার ভালোবাসাটা ভিক্ষা দাও। আমি কথা দিচ্ছি, ওর আব্বু তোমাকে মেনে না নিলেও আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপর আমার ছেলেটাকে একটু বাঁচতে দাও। ও তোমাকে ভালোবেসে খুব বেশি অন্যায় করে ফেলেছে বলো মা, ও খুব বেশি অপরাধ করে ফেলেছে বলো। তোমাকে ভালোবাসাটা কি ওর জন্য এত বেশি অন্যায় ছিল? আমি তোমার পায়ে ধরে ওর ভালোবাসাটার ভিক্ষা চাইছি, তারপরে তুমি ওকে ফিরিয়ে দিও না। ও বাঁচতে পারবে না তোমাকে না পেলে। আমার একমাত্র ছেলেটাকে একটু বাঁচার সুযোগ দাও। আমাদের মা ছেলের ওপর একটু দয়া করো। ঈশানের আম্মু নীলাশার পা ধরতে গেলে ও সরে গেল, আর ঈশানের আব্বু বলতে লাগলো, সাইলা, কি পাগলামো করছো তুমি? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। আজকে তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। তুমি আমাকে আর আমার ছেলেকে অনেক দয়া করেছো, আর করতে হবে না। এবার অন্তত আমাকে ছেড়ে দাও, এবার অন্তত আমার ছেলেটাকে বাঁচতে দাও। আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, সেখানে তুমি আর তোমার কোনো স্ট্যাটাসই থাকবে না। সাইলা, আমার কথাটা শোনো। আমি আর কিছু শুনতে চাই না। তুমি আমার নামটা ধরে ডাকবে না। তোমার ভালোবাসার ওপর থেকে আমার পুরো বিশ্বাসটাই উঠে গেছে। তোমার প্রতি এখন শুধু আমার ঘৃণা জন্মে গেছে, ঘৃণা। শুধু তুমি আমার স্বামী বলে তোমাকে এতদিন কিছু বলিনি, কিন্তু আজকে আর আমি থামবো না। মামনি, তুমি আমাকে একটু দয়া করো। আমি তো তোমার মায়ের মতো, বলো তাই না? তোমার মা যদি তোমার কাছে কিছু ভিক্ষা চাইতো, তুমি কি দিতে না বলো? আমার ছেলেটাকে একটু বাঁচতে দাও, ওকে একটু ভালোবাসাটা ভিক্ষা দাও। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ঈশানের আব্বুর এরকম কথাতে নীলাশা সেখানে থাকতে পারলো না। কান্না করতে করতে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর কিছুক্ষণ চোখে মুখে পানি দিল আর বেসিনের সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এটা আমি কি কি করলাম? যে মানুষটাকে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে এমন করে কষ্ট দিলাম। এর থেকে তো উপরওয়ালা আমাকে নিয়ে গেলেই পারতো। আমি সব জায়গাতে ঝামেলা পাকিয়ে ফেলি। আমাকে যে এত বেশি ভালোবাসে তাকে এত বেশি কষ্ট দিয়ে ফেললাম। আমি কি করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো? উপরওয়ালা আমাকে এমন একটা কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যে কপালে ওনার ভালোবাসাটা লেখা নেই। এর মাঝে ঈশানের সব ফ্রেন্ডরা বিষয়টা জানতে পেরে হসপিটালে চলে আসে, আর রাজেশ সেই ঈশানের আম্মুকে একটা জায়গায় নিয়ে জোর করে বসালো। আর ঈশানের আম্মু বারবার ওকে বলতে লাগলো, রাজ, আমার ছেলেটাকে আগের মতো ফিরিয়ে দে আপু। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই তো জানিস ও আমার একমাত্র ছেলে। তুই তোর আমারও ছেলের মতো, বল। তুই তোর বন্ধুকে একটু বল না, ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। ওই মেয়েটাকে আমি অনেক বুঝিয়েছি, ও তারপরও নিজের জেদের কাছে অটল। ও হয়তো ঈশানের আব্বুর জন্য এমন করে দূরে সরিয়ে দিচ্ছে। আমি বুঝতে পেরেছি, ও হয়তো ঈশানকে ভালোবাসে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। ঈশানের আম্মু অনেকক্ষণ যাবত রাজের একটা হাত ধরে কান্নাকাটি করতে লাগলো। রাজের উপায় না পেয়ে নীলাশাকে খুঁজতে লাগলো। তারপর নীলাশাকে খুঁজে পেল হসপিটালের এক কোনায়। নীলাশা দেয়ালে পিঠ ঠেকিয়ে কান্না করছে। এমন কিছু দেখে রাজ বলতে আরম্ভ করলো, এ কি, আপনি কান্না করছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। যে মানুষটাকে আপনি এমন করে ইগনোর করছেন, যে আপনাকে ভালোবাসে, তাকে দূরে সরিয়ে দিয়েছেন। ছেলেটাকে এমন করে কষ্ট দিতে পেরেছেন, তাহলে আপনার না খুশি হওয়ার কথা? তাহলে কান্না করছেন কেন? আপনি তো আজকে হাসবেন, অনেক বেশি খুশি হবেন, তাহলে কান্না করছেন কেন? ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি নিরুপায়। আমি পারবো না ওনাকে নিজের করে টেনে নিতে, না ওনার বুকে ঠাঁই খুঁজে নিতে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি এই সুন্দর চেহারা নিয়ে জন্ম নিয়ে অনেক বড় পাপ করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে আমার জন্য একটা মানুষ এইভাবে কষ্ট পাবে আর নিজেকে এত বেশি কষ্ট দিবে। আপনি আমাকে মাফ করে দেন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব।
এত কিছুর পরও আপনার কাছে মনে হচ্ছে আপনি নিজে অপরাধ করেছেন? আপনি তো অপরাধ করেছেন ওকে কষ্ট দিয়ে। আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আমি বলে দিচ্ছি, আজকে ওর যদি কিছু হয়ে যেত না, এর জন্য একমাত্র আপনিই দায়ী থাকতেন। আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আর যদি কখনো ওকে ভালোবেসে ফেলেন না, তাহলে বুঝতে পারবেন এই ভালোবাসার মধ্যে কতটা যন্ত্রণা রয়েছে। আমি নিরুপায়। আমি ওনাকে নিজের ঘরে টেনে নিতে পারিনি। আপনি আমাকে মাফ করবেন। আমি জানি আপনি আঙ্কেলের জন্য এরকম করছেন, কিন্তু আপনি তো একটা বার ওকে বলতে পারতেন যে আপনার অবস্থানের দিক থেকে আপনি ওকে ভালোবাসতে পারছেন না। অন্তত আমাকে বলতে পারতেন। আমি তো বারবার এসে আপনাকে জিজ্ঞেস করেছিলাম কী জন্য আপনি এমনটা করছেন। অন্তত ঈশানের আম্মুর কাছে বলতে পারতেন। আমি তো বলেছিলাম যে ওর আম্মু কতটা কান্নাকাটি করছে। ওর আম্মু সব কিছুতেই রাজি আছে, শুধু উনি ওনার ছেলের মুখে হাসি দেখতে চায়। আর আপনি কি করলেন? ওকে এমন করে ইগনোর করলেন যার জন্য ছেলেটা এমন একটা অবস্থা। আজকে ছেলেটা মরে গেলে হয়তো আপনি খুশি হতেন, তাই না? বুঝেছি। আপনার সাথে কথা বলে কোনো প্লিজ ভাইয়া চুপ করুন। এসব আজে বাজে কথা বলবেন না। ও ওনার কিচ্ছু হবে না। আমি মরে যাব সেটাও ঠিক হবে। আমি চলে গেলেই তো কেউ কষ্ট পাবে না, সেটাই ভালো হবে। বুঝেছি। আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। এসব বিষয় নিয়ে আপনাকে বলবো না। ঈশানের আম্মু ওকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আন্টি বুঝতে পেরেছি আপনি ঈশানকে ভালোবাসার পরও কখনো মেনে নেবেন না। রাজ গিয়ে ঈশানের আম্মুর সাথে কথা বললো। সব শোনার পর ঈশানের আম্মু বলতে লাগলো, আমার সব বোঝা হয়ে গেছে, কেউ কারোর জন্য না। আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। সারাটা দিন ঈশানের জ্ঞান ফিরলো না। রাত 12টার দিকে নীলাশা বাসায় যেতে ওর আব্বু বলতে আরম্ভ করলো, মামনি, তোমার সাথে কিছু কথা আছে। নীলাশা ওর আব্বুর সামনে দাঁড়াতেই উনি বলতে আরম্ভ করলো, শোনো মামনি, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কিছুদিন যাবৎ ভেবেছি তোমার বয়স হয়েছে, আমাদেরও বয়স হয়েছে, যে কোনো সময় আমরা চোখ বন্ধ করে নিতে পারি। তাই আমি চলে যাওয়ার আগে চাই আমার মেয়েটা কোথাও ভালো আছে সেটা দেখে যেতে। কিন্তু আপু, আর কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই হবে। তুমিই বা কতদিন এভাবে থাকবে বলো? আপু আমি চলে গেলে তোমাদের কি হবে? আমি যদি বিয়ে করে এখান থেকে চলে যাই, তাহলে তোমাদের কে দেখবে? সেটা তোমাকে দেখতে হবে না, ছেলেপক্ষ সবই শুনেছে। ওরা সবটা জেনে শুনেই রাজি হয়েছে। ওরা বলেছে বিয়ের পর তোমাকে চাকরিটা করতে হবে না, ওরা সব কিছুতেই রাজি আছে। আর এও বলে দিয়েছে আমাদের ফ্যামিলির পুরো দায়িত্বটাও ওদের। ছেলে তোমাকে অনেক আগে থেকে পছন্দ করেছে, তাই আমি চাই না এরকম একটা ভালো সম্বন্ধ হাতছাড়া করতে। হয়তো আমাদের একটু কষ্ট হবে, তারপরেও যে টাকাটা আছে সেটা দিয়ে আমাদের দিব্যি চলে যাবে। তুমি টেনশন করো না আমাদের নিয়ে। নীলাশা কিছু বলার আগেই নীলাশার আম্মু ওকে বোঝাতে লাগলো। নীলাশা রুমে চলে গেল। তারপর বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করলো। সারা রাত নীলাশা ঘুমাতে পারলো না, শুধু ভাবলো এবার ঈশানকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিতে হবে। পরদিন নীলাশা হসপিটালে আসতেই বুঝতে পারলো ঈশানের জ্ঞান ফিরেছে আর ও প্রচন্ড পরিমাণ পাগলামি করছে। রাজ হাত জোর করে নীলাশাকে বলল, প্লিজ আপনি একটু কেবিনে যান, ওকে একটু শান্ত করে আসেন। ওর সাথে একটু কথা বলে দেখেন, ও সব বলে যাবে। আমি জানি আপনি ওকে কখনো মেনে নেবেন না, হয়তো ঈশানের আব্বুর কারণে, নয়তো নিজের অবস্থানের কথা ভেবে। আমি আপনাকে দোষারোপ করছি না, শুধু ওর সাথে একটু কথা বলে আসেন, দেখবেন ঈশান আর পাগলামি করবে না। রাজের কথা মতো নীলাশা ঈশানের কাছে আসলো। ঈশানের আব্বু ওর সাথে কথা বলার চেষ্টা করছে, যার জন্য ঈশান প্রচন্ড পরিমাণে সিনক্রেট করছে। ঈশানের আম্মু ওকে জড়িয়ে ধরে রেখেছে, শরীরে শক্তি নেই, তারপরও পাগলের মতো কান্নাকাটি করছে ঈশান। নীলাশা গিয়ে ঈশানের সামনে দাঁড়াতেই ঈশান ওর দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনি না চলে যেতে চেয়েছিলেন? তো যান, আপনি আমার সামনে আসবেন না, এখান থেকে চলে যান। আমি কাউকে ভালোবাসি না। আপনি আমাকে সান্ত্বনা দিতে আসছেন তো? আমি তো আপনার থেকে দূরে সরে গিয়েছিলাম, তারপরও আপনি এখানে কেন এসেছেন? ও, আপনি তো এই হসপিটালে জব করেন। আমি এখান থেকে চলে যাব। এর মাঝে ডক্টর কেবিনে ঢুকলো। ঈশানকে এইভাবে কান্নাকাটি করতে দেখে বলতে আরম্ভ করলো, আফজাল সাহেব, কি বললেন? ছেলেকে যার জন্য এইভাবে উত্তেজিত হয়ে গেল। আপনাদের জন্য বলেছি না ওকে কোনো রকম প্রেশার দেবেন না।
আপনাদের দ্বারা না কিছু হবে না, দয়া করে কেবিন থেকে বেরিয়ে গেলে খুশি হব। নার্স, তুমি এক্ষুনি ওকে ইঞ্জেকশন পুশ করার ব্যবস্থা করো। ডক্টরের কথাতে আরো 2-3 জন নার্স এসে ঈশানকে ধরতেই নীলাশা এসে ওর হাতে একটু ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। ভালোবাসার মানুষের এমন বেহাল অবস্থা দেখে নীলাশার চোখ দিয়ে পানি ঝরছে। এর মাঝে ডাক্তার আর অন্য নার্সগুলো চলে যেতেই ঈশানের আম্মু রুম থেকে বেরিয়ে গেল। নীলাশা কান্না করে দিয়ে ঈশানের পাশে বসে পড়লো। তারপর ঈশানের একটা হাত ধরে অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে দেখে কপালে একটা চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, আপনি আমাকে মাফ করবেন। আমি আপনার ভালোবাসাটা বুঝতে পারিনি, বোঝার পরেও সেটা দূরে সরিয়ে দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জানি আপনি আমাকে কখনোই মাফ করতে পারবেন না। কি করবেন বলুন? আমি তো নিরুপায়। আমি এমন একটা অবস্থানে আছি যেখান থেকে না আপনাকে কাছে টেনে নিতে পারছি, না আর নিজেকে এখান থেকে সরিয়ে নিতে পারছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনার ভালোবাসাটা বুঝতে পারিনি। আপনি আমাকে অভিশাপ দিয়েন, তারপর নিজেকে এইভাবে কষ্ট দিয়েন না প্লিজ। নীলাশা কিছুক্ষণ ঈশানের অসহায়ের মুখের দিকে তাকিয়ে রইল। মুখটা শুকিয়ে গেছে, আর কয়েকটা দিন না খেয়ে নিজের অবস্থা খারাপ পুরো দশা করেছে। নীলাশা জানে ঈশান নিজেকে কষ্ট দিতে প্রচুর পরিমাণ নেশা করে। নীলাশা চোখ মুছতে মুছতে কেবিন থেকে বের হতেই আফজাল সাহেব এসে ওর সামনে দাঁড়ালো। তখন নীলাশা পাশ কাটিয়ে চলে যেতে গেলে উনি বলতে আরম্ভ করলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আঙ্কেল, আমার আপু আমার বিয়ে ঠিক করেছে, আর খুব শীঘ্রই আমার বিয়ে, হয়তো 1 সপ্তাহের মধ্যে। আমি ঠিকই করেছি, আজকে এখান থেকে চলে যাব। আমি আর চাকরিটা কন্টিনিউ করতে পারছি না। আর আমার জন্য আপনার ফ্যামিলিতে এত সমস্যা, আমি শহর ছেড়ে চলে গেলেই হয়তো এই সমস্যাটা আর থাকবে না। আমার ছেলেকে কষ্ট দিয়ে এইভাবে ফেলে রেখে যেতে পারো না তুমি। এত কিছু যখন তোমার জন্য হয়েছে, তাহলে তোমাকেই সবটা ঠিক করতে হবে। আফজাল সাহেবের এরকম দ্বারা কথাতে নীলাশা সহ সবাই বেশ অবাক হয়ে গেল। আর ঈশানের আব্বু মুখের দিকে তাকিয়ে রইল। তখন নীলাশা বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সেটা পরে বুঝতে পারবে, কথাটা আজকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু তোমরা যা শুরু করেছো তাতে হয়তো আমার ছেলেটাকে আর আম্মুকে আমি শান্ত করতে পারবো না। শোনো, আমি কালকে তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমার আব্বুর সাথে কথা বলেছি। সব শোনার পরে উনি বিয়েতে রাজি হয়েছে। আমি অন্যায় করেছি আমার ছেলেটাকে এইভাবে তোমার থেকে দূরে সরিয়ে দিয়ে। বুঝতে পারিনি আমার ছেলেটা এত বেশি পাগলামো করবে। তুমি প্লিজ ওকে এভাবে দূরে সরিয়ে দিও না। আমি মানছি আমি অন্যায় করেছি, তার শাস্তি তোমরা আমাকে দাও, তারপরে ওর ওপর রাগ করে থাকো না। কিসব বলছেন আঙ্কেল? আমি বুঝতে পারছি না। আমি একটা গরিব ঘরের মেয়ে, তার উপর হসপিটালের সামান্য একজন নার্স, যে কিনা আপনার ছেলেকে ভালোবাসা তো দূরে থাক, আপনার বাসার কাজের মেয়ের হওয়ার যোগ্যতা রাখি না। তাহলে আমি কি করে আপনার ছেলের পাশে? আমাকে মেনে নিতে বলেন। আপনার স্ট্যাটাসে লাগবে না। নীলাশা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। তখন ঈশানের আব্বু ওর সামনে হাত জোর করে বলল, মামুনি, এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক বড় ভুল করেছি। আমার ছেলেকে এভাবে কষ্ট দিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার আব্বু আম্মুকে রাজি করিয়েছি। তুমি অন্তত বিয়েতে বারণ করে দিও না। তুমি আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলেও বিয়েতে হ্যাঁ বলে দাও। তুমিও তো ওকে ভালোবাসো, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি। তোমার চোখে ওর জন্য অসম্ভব রকমের মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। প্লিজ ওকে কষ্ট দিও না। অসম্ভব আঙ্কেল, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি আপনি কখনোই আমাকে ছেলের বউ হিসেবে মানতে পারবেন না। আপনার ছেলে আমাকে কখনো মাফ করবে না। ও এমনিতেই আমাকে এখন ঘৃণা করে, তাই আমি চাই যে মানুষটা আমাকে ঘৃণা করে সারা জীবন যেন ঘৃণাই করে যায়। বুঝতে পেরেছি, রাগ আর অভিমান থেকে এখন এসব কথা বলছো। আচ্ছা, আমি তোমার পায়ে পড়ে ক্ষমা যাচ্ছি, তারপরেও আমার ছেলেটাকে দূরে সরিয়ে দিও না। ঈশানের আব্বুর কথা শুনেই নীলাশা দূরে সরে গেল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আপনার ছেলেকে আমি দূরে সরিয়ে দেন, তারপরও এরকম পাগলামি করবেন না। অন্তত আমাকে আর অপরাধী করবেন না। এমনিতেই উনি আমার উপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে, আর আপনি এইরকম কাজ করলেন। আমি সারা জীবন সবার কাছে অপরাধী হয়ে থাকবো। আমি জানি তুমি কিরকম মেয়ে, তাই তোমাকে এভাবে কথাগুলো না বললে তুমি রাজি হতে না। আমি চাই তুমি আমার ছেলেটাকে বিয়ে করে নাও। আমি ঠিক করেছি 1 সপ্তাহের মধ্যে তোমার সাথে ঈশানের বিয়ে দেবো। তুমি শুধু ওকে বিয়েটা করে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে।
নীলাশা কথা বলছে না, তাই ঈশানের আব্বু আর রাজ বেশ কিছুক্ষণ ওকে বোঝাতে লাগলো। পরদিন ঈশানের জ্ঞান ফিরে আসতেই নীলাশা প্রথমে কেবিনে ঢুকলো। ঈশান ওকে দেখে একবার ওর দিকে তাকিয়ে তারপর অপর দিকে তাকিয়ে রইলো। তখন নীলাশা ওর পাশে বসে একটা হাত দুই হাতের মুঠোয় নিতেই ঈশান হাতটা ছাড়িয়ে নিল আর নীলাশা বলতে আরম্ভ করলো। রাগ করে আছো আমার ওপর? থাকো, সমস্যা নেই, কিন্তু একটু কথা বলো আমার সাথে। দেখো, তুমি এইভাবে আমাকে দূরিয়ে সরিয়ে দিতে চাচ্ছ, তাতেও সমস্যা নেই, একটু কথা বলো। আমার জন্যই কষ্ট পাচ্ছ তো, তাই না? দেখো, এই কষ্টটা আর থাকবে না। তোমার আব্বু সবটা মেনে নিয়েছে আর আমাদের বিয়েটাও কালকে ঠিক করে আছে। নীলাশার কথাতে ঈশান ওর দিকে তাকালো, খেয়াল করলো নীলাশার চোখে মুখে একটা অসম্ভব রকমের খুশির ছাপ। তখন ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখেন, মজা করবেন না। আমার মধ্যে এসব মজা করার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই। মরেই যেতাম, শুধু আম্মুর জন্যই সুইসাইডটা করে নিই। এসব কথা বলে আমাকে হাসাবেন না। আমার মধ্যে হাসার মতো কোনো শক্তি নেই। আপনি যে আমাকে ভালোবাসেন না সেটা আমি জানি। আব্বু জোরপূর্বক আপনার সাথে আমার বিয়েটা ঠিক করেছে, শুধু আমাকে বাঁচানোর জন্য, তাই না? আপনি চলে যান, আমাকে আপনার বিয়ে করতে হবে না। আমি মরবো না। উপরওয়ালা আমাকে ঠিক যতদিন বাঁচিয়ে রাখবে আমি ঠিক ততদিন বেঁচে থাকবো, এতে আপনি চান বা না চান। ঈশানের কথাতে নীলাশা ফুপিয়ে কান্না করে দিয়ে তারপর ঈশানের একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে চুমু দিতে দিতে বলতে আরম্ভ করলো। এই প্লিজ এরকম কথা বলো না, আমার প্রচন্ড পরিমাণে ভয় হয়। তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমার কতটা কষ্ট হচ্ছিল। মনে হয়েছিল আমি নিজেকে শেষ করে দিই। তুমি এইরকম একটা কাজ কেন করতে গেলে? এইসব বলে আমাকে কষ্ট দিও না প্লিজ। তুমি এইসব বললে আমার প্রচন্ড পরিমাণে ভয় হয়। তুমি আমাকে বলো তোমাকে ভালোবেসে আমার মরে যেতে হবে, আমি সেটা করে নিব। তারপরে এসব কথা আর কখনো বলো না প্লিজ। দেখেন নার্স ম্যাডাম, আমার হাত ধরবেন না, ছেড়ে দিন। আমি তো একটা দুশ্চরিত্র লম্পট ছেলে। আপনাকে শুধু শারীরিক চাহিদার কারণে কাছে টেনে নেই। এখন শরীরের চাহিদাটা আমি মিটিয়ে ফেলেছি, তাহলে এখন আপনি আমার কাছে আসছেন কেন? যান এখান থেকে, চলে যান। আমি না কাউকে ভালোবাসি, না আমাকে কেউ ভালোবাসে। কারো ভালোবাসারই আমার দরকার নেই। যেখানে নিজের আব্বু আম্মুই আমাকে বুঝতে পারেনি, সেখানে তো আপনি আমার রক্তের সম্পর্কের কেউই না। সত্যি দূরে চলে যাব, সত্যি আমি তোমার কেউ না। হয়তো আমি তোমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু তোমার আত্মার সাথে আত্মার সম্পর্কের একজন মানুষ, যাকে কিনা তুমি এত ভালোবাসো। তুমি আমার উপর রাগ করে এরকম কথা বলছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে এটুকু শুনে রাখো, আমি তোমার লাইফ থেকে কোথাও যাচ্ছি না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে সে যদি আমাকে তাড়িয়েও দেয়, আমাকে যদি কখনো ভালো নাও বাসে, কাছে টেনে নাও নেয়, তারপরেও আমি তার কাছেই পড়ে থাকবো। ঈশান চুপ করে আছে। নীলাশা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ওকে এভাবে কান্না করে বেরিয়ে যেতে দেখে রাজ রুমে ঢুকলো। তারপর ঈশানের পাশে বসতেই ও রাজের দিকে তাকালো ও বলতে আরম্ভ করলো। কিছুর পর ঠিক হয়েছে, এখন অন্তত মেয়েটাকে এভাবে দূরে সরিয়ে দিয়ে নিজের কষ্টটাকে বাড়াস না। আর না ওকে কষ্ট দিস। তুই যত পারিস ওর উপর রাগ দেখা, তারপরও এমন কিছু করিস না যার জন্য সব কিছু নষ্ট হয়ে যায়। আমি তো বলিনি আমার জন্য সবাইকে কষ্ট করতে কিংবা আমার সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করতে। তাহলে তোরা শুধু শুধু এসব করলি কি জন্য বল? তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তুই যত রাগ দেখাস না কেন, দিন শেষে কিন্তু তুই ওকে ভালোবাসিস। তাই আমি বলবো তুই বিয়েটা করে নে। হয়তো মেয়েটার ওপর কিছুদিন রাগ করে থাকবি, ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিবি। তারপর যখন মেয়েটা কান্না করবে তখন তুই সেটা সহ্য করতে পারবি না। তুই তো বলতি তুই ওর কষ্ট সহ্য করতে পারিস না, যার জন্য লুকিয়ে ওকে অনেক হেল্প করেছিস। তার উপর মেয়েটা তো অনেক কষ্ট পাচ্ছে, তার উপর মেয়েটা তো এখন কষ্ট পাচ্ছে শুধু তোর জন্য। আমি বলি কি বিয়েটা করে নে। দরকার পড়লে ওকে কিছুদিন কষ্ট দিস, তারপর না হয় মেনে নিস। তারপরও এমন কিছু করিস না যার জন্য মেয়েটা উল্টোপাল্টা কিছু একটা করে বসে। ঈশানের আব্বু আম্মু ঈশানের সাথে কথা বললো, কিন্তু ঈশান আর আব্বুর সাথে কথা বলাটাই বন্ধ করে দিয়েছে। ঈশানের আব্বু হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে যেতেই ঈশানের আম্মু কিছুক্ষণ ঈশানকে বোঝালো। ঈশান সিদ্ধান্ত নিল বিয়েটা করে নিবে। তো আরো 2-3টা দিন ওকে হসপিটালে থাকতে হলো। আর এই 2-3টা দিন নীলাশা একজন স্ত্রী যেমন স্বামীকে সেবা করে ঠিক তেমনই করে গেছে। একটা মুহূর্তের জন্য ওর পাশ থেকে সরেনি।
আফজাল সাহেব ওকে জবটা ছেড়ে দিতে বললেও নীলাশা ছাড়েনি শুধু ঈশানের জন্য। নীলাশা বলেছে যেদিন ঈশান সুস্থ হয়ে যাবে সেদিন জবটা ছেড়ে দিবে। নীলাশা ঈশানের এতটা কাছাকাছি থেকেছে, তারপরও ঈশান ওর সাথে কথা বলেনি, যার জন্য নীলাশা ঈশানের সামনেই কান্না করছে। ঈশান জানে মেয়েটা ওকে ভালোবাসে, কিন্তু কেন যে ও তখন দূরে সরিয়ে দিয়েছিল। তো হসপিটাল থেকে বাসায় ফিরলে 7 দিনের মাথায় ওদের বিয়েটা বিশাল আয়োজনের মধ্য দিয়ে হয়ে যায়। আর বিয়ের সময় ঈশান বেশ অন্যমনস্ক ছিল, যার জন্য নীলাশার খুব বেশি ভয় হচ্ছিল আর ভেবেছিল উম, না না, ও হয়তো আমার উপর একটু রাগ করে আছে। একটা সময় ঠিকই আমাকে মেনে নেবে। ঈশান তো আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাহলে ইগনোর কেন করবে? বিয়ের সব কার্যক্রম শেষ করে ঈশান নীলাশাকে নিয়ে বাসায় আসে। তারপর ঈশানের আম্মু ওদের বরণ করলে সব ফর্মালিটি শেষে ঈশান একাই ছাদে চলে যায়। গিয়ে দেখে ওর বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। ঈশানও অনেকদিন পর বন্ধুদের সাথে প্রাণ খুলে আড্ডা দিল। রাজ ঈশানকে অনেক বোঝালো আর নীলাশাকে কষ্ট না দিতে বারণ করলো। ঈশান কোনো কথা বলল না। 12টার দিকে ঈশানের আম্মু এসে ডেকে গেল। ঈশান ওর বাধ্য ছেলের মতো রুমে চলে গেল। দরজা আটকে দিয়ে বিছানার দিকে তাকালো। নীলাশা বিছানার মাঝখানে বসে যে বড় একটা ঘোমটা দিয়ে আছে। ঈশানের মনে হচ্ছিল একটা পরী বসে আছে। ঈশান একবার ওর দিকে তাকাতেই নীলাশার করা অবহেলা আর ওর দেওয়া কষ্টের কথাগুলো মনে পড়ে গেল। মনে হতে লাগলো এই মেয়েটাকে এত ভালোবাসলো আর সেই ওকে এমন করে কষ্ট দিল। তো ঈশান এসে নীলাশার সামনে দাঁড়াতে ও উঠে এসে ঈশানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তখন ঈশান বলল, থাক, যাকে ভালোবাসো না তাকে এত বেশি সম্মান দেখাতে হবে না। ঈশান কথাগুলো বলে আলমারির দিকে চলে গেল আর নীলাশা সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশানের মুখে এমন কথা শুনেই নীলাশার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। ঈশান আলমারি থেকে কিছু একটা বের করে এনে তারপর বিছানার উপর রেখে নীলাশার হাত ধরে টানতে টানতে ওকে বিছানার মুখোমুখি বসিয়ে দিয়ে অনেকগুলো টাকা বের করে ওর সামনে রেখে বলতে লাগলো, এটা তোমার দেনমোহরের টাকা, পরিশোধ করে দিলাম। এতে আমি বেঁচে থাকি কিংবা মরে যাই, তারপর তোমার আর কোনো দাবি আমার কাছে থাকবে না। ঈশান কথাগুলো বলতেই নীলাশা হাত দিয়ে ওর মুখটা আটকে দিল। কান্না করে দিয়ে বলতে লাগলো, এই তুমি এসব কি বলছো? প্লিজ এগুলো বলো না। তুমি জানো না এগুলো বললে আমার খুব কষ্ট হয়। প্লিজ এসব আজে বাজে কথা বলো না। তুমি রাগ করে আছো আমার ওপর, কিন্তু তাই বলে এসব কি বলছো তুমি? থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। বিয়ে হয়েছে তো এখন স্ত্রীর দায়িত্বটা পালন করেছেন, তাই না? এই মিথ্যে ভালোবাসাটা আর আমাকে দেখাতে হবে না। নীলাশা কান্না করতে লাগলো। তখন ঈশান ওকে রেখে তারপর বিছানা ছেড়ে একটা বালিশের চাদর নিয়ে যখনই সোফার দিকে যেতে নিবে তখনই নীলাশা ঈশানের একটা হাত ধরলো আর কান্না করে বলতে লাগলো, এই তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? তোমার কি মনে হয় এত কিছুর পরেও আমি তোমাকে বউ হিসেবে মেনে নিব আর তোমাকে ভালোবাসবো? সেটা তোমার ভুল ধারণা। আমার ভালোবাসাটা ওই দিনই মরে গিয়েছে যেদিন তুমি আমাকে ওরকম বাজে কথাগুলো শুনিয়েছো, দূরে সরিয়ে দিয়েছো, যার জন্য এতটা যন্ত্রণা পেয়েছি। কিন্তু ভালোবাসাটা তার জন্য বেঁচে নেই। এখন শুধু পাহাড় সমান ঘৃণাটাই তোমার জন্য বেঁচে আছে। না না, তুমি রাগ করে এসব কথা বলছো তাই না? প্লিজ এইরকম কিছু বলো না। আমার না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তুমি তো জানো আমি তোমার দেওয়া কষ্ট সহ্য করতে পারি না। শিখে নাও, এখন থেকে শুধু আমার বাজে চেহারাটাই শুধু তুমি দেখতে পাবে। ওই জন্যই বলেছিলাম যে আমাকে বিয়ে করার দরকার নেই। তাছাড়া এখন তো তোমাকে আর ভালোবাসি না। একটা সময় যে তোমার দেওয়া কষ্টটা আমি সহ্য করতে পারতাম না, যার জন্য মরতে বসেছিলাম। তারপরেও তুমি আমাকে একটু দয়া করোনি, আমার ভালোবাসাটা পর্যন্ত ভিক্ষা দাওনি। আম্মু পর্যন্ত তোমার পায়ে ধরতে গিয়েছিল আর তুমি নিজের জেদের কাছে অটল ছিলে। তাহলে এখন কেন এসেছো আমার লাইফে? আমার ভালোবাসাটা থেকে তুমি পায়ে পিষে মেরে ফেলে দিয়েছো সেদিন। আর এই ভালোবাসার কথা বলে লাভ কি? তুমি প্লিজ অমন করে বলিও না। আমি অনেক অন্যায় করেছি, তার জন্য তুমি শাস্তি দাও। তারপরও এরকম একটা রাতে তুমি আমাকে দূরে সরিয়ে যেও না। তুমি জানো এই রাতটা নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। প্লিজ তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিও না। আমি তো ইচ্ছে করে এমন কিছু করিনি, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিবে বলো? না না, আমি তোমাকে কষ্ট দিচ্ছি না। কষ্টটা তুমি নিজেই তৈরি করেছো। এই ঈশান আর ভালোবাসায় বিশ্বাস করে না।
আম্মু তোমার পায়ে পর্যন্ত পড়েছিল ভালোবাসা ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু তুমি সেদিন কিছুই বলনি নিজের অবস্থানের কথা ভেবে। আম্মু এটাও বলেছিল যে তোমাকে আর আমাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, তারপরেও তুমি রাজি হওনি। আর আজকে ভালোবাসা দেখাতে এসেছো, দরকার নেই এই ভালোবাসার। আমার হাত ছাড়ো বলছি। ঈশান নীলাশার হাতটা ছাড়িয়ে নিয়ে সোফায় শুয়ে পড়লো আর নীলাশা ফুপিয়ে কান্না করতে লাগলো। ঈশান কোনো কথা বললো না, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো। নীলাশা ঈশানের পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর মাঝরাতের দিকে যখনই নীলাশার মনে হলো যে ঈশান প্রচন্ড পরিমাণ রাগ করে আছে, নীলাশা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে লাগলো আর ঈশানের জন্য ভালোবাসাটা ভিক্ষা চাইলো। ঈশান সবটাই শুনতে পেল। তারপর একটা সময় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। সারাটা রাত আর নীলাশা ঘুমাতে পারলো না, শুধু কান্না করে গেল। তারপর যখন পরদিন সকালে ঘুম ভাঙলো, তখন ঈশান গুটিসুটি মেরে সোফায় শুয়ে আছে। হয়তো অনেক ঠান্ডা লাগছে, তাই নীলাশা ওর শরীরে একটা চাদর দিয়ে দিল আর ঈশান ওর হাতটা জড়িয়ে ধরলো। নীলাশা হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে কান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল। নীলাশা লম্বা একটা শাওয়ার নিয়ে কোনো রকমের একটা শাড়ি পরে বের হলো। ও কখনো বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছে। নীলাশা ভেবেছিল ঈশান রেগে আছে, কিন্তু এত বেশি রেগে আছে সেটা ও ভাবতেও পারেনি। তো নীলাশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে লাগলো। তারপর ঈশানের ঘুমটা যখন ভাঙলো, খেয়াল করলো আয়নার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে আর নিজেকে গোছানোর চেষ্টা করছে। নীলাশার এই রূপ দেখে ঈশান উঠে বসে, কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলো আর পুরো একটা ঘোরের মধ্যে চলে গেল। তারপর আয়নাতে নীলাশার ফর্সা উন্মুক্ত পেটের উপর সুন্দর নাভিটার উপর চোখ পড়লো। তখন ঈশান ভুলেই গেল ও নীলাশার উপর রাগ করে আছে। ঈশান অজান্তেই উঠে গিয়ে নীলাশার পেছনে দাঁড়ালো। নীলাশা একবার ওকে আয়নাতে দেখে প্রশ্ন করলো, অমন করে কি দেখছো? আমার বউটাকে দেখছি। কেন, আমি কি তোমার দিকে তাকাতেও পারবো না? না মানে আসলে কালকে তো তুমি বলেছিলে তুমি আমাকে। নীলাশা কিছু বলে ওঠার আগেই ঈশান ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর যখনই ওর পেটের উপর 2 হাত রেখে তার উপর ঘাড়ে আর গলায় নাক ঘষতে আরম্ভ করলো, সাথে সাথেই নীলাশার চোখ জোড়া বন্ধ করে নিল। ও এখনো বারবার ফুপিয়ে উঠছে। ঈশান নীলাশার ঘাড়ে আর গলায় কিস করতে আরম্ভ করলো। নীলাশার বুকটা ক্রমশই ওঠানামা করছে, ওর নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। নীলাশা আর থাকতে না পেরে ঈশানের অবাধ্য হাতের আঙ্গুলগুলো খুব শক্ত করে চেপে ধরলো। ঈশানের প্রত্যেকটি স্পর্শ নীলাশা পুরো উন্মাদ হয়ে যাচ্ছিল আর ঈশান ততটাই আদরের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল। ঈশানের রোমান্টিক অত্যাচারে নীলাশা আর থাকতে না পেরে ঈশানের দিকে ঘুরেই ওকে বিদ্যুতের গতিতে জড়িয়ে ধরলো। ঈশান নীলাশার মুখটা তুলে খেয়াল করে ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া এত বেশি কাঁপছে যেটা বরাবর ঈশানকে কাছে টানছে। ঈশান নীলাশার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে ওদের ঠোঁট এক করে দিল। সাথে সাথে নীলাশা ওর চুলগুলো আঁকড়ে ধরে রেসপন্স দিতে আরম্ভ করলো। এইভাবে 5 মিনিট যেতেই ঈশানের মনে পড়ে গেল নীলাশা একটা সময় ওকে ইগনোর করেছে। নীলাশার করার প্রত্যেকটা অবহেলার কথা মনে পড়তেই ঈশান ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ঈশানের এমন বিহেভে নীলাশা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কি হলো, তুমি এইভাবে সরিয়ে দিলে যে? নীলাশাকে এমন অবস্থা দেখে ঈশানের নিজেকে সামলে রাখতে পারছিল না। কথাটা ঘুরানোর জন্য আর নীলাশাকে কষ্ট দেওয়ার জন্য বলতে লাগলো, তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে মেনে নেব? এইটা তো শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য করলাম। তোমাকে আমি বারবার কাছে টেনে নিব, কিন্তু স্ত্রীর অধিকারটা তুমি আমার থেকে কখনোই পাবে না। সব সময় শুধু তোমাকে এমন করে কষ্ট দিয়েই যাব। ঈশানের বলা প্রত্যেকটা কথা নীলাশার বুকে তীরের মতো বিচ্ছে। ও তাড়াহুড়া করে ঈশানের সামনে আসলো, তারপর ওর একটা হাত ধরে চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, জান পাখি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তি দাও। তারপরও কাছে টেনে নিয়ে এমন করে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিও না। আমি থাকতে পারবো না তোমার স্পর্শ না পেয়ে। প্লিজ আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও। আমি প্রচন্ড পরিমাণ মিস করছি তোমার পাগলামিগুলো। প্লিজ আমাকে আগের মতো ভালোবাসো। কখনোই না, তোমাকে আর একটা মুহূর্তের জন্য আমি ভালোবেসে নিজের বুকে জড়িয়ে নেব না।
তুমি কি ভেবেছো আমি সবটা ভুলে গিয়েছি? কখনোই না। ঈশান কথাটা বলেই গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো। ঈশানের আব্বু আম্মু ওকে ডাকাডাকি করলো, কিন্তু ও কারোর কথা শুনলো না। ঈশানের আম্মু তাড়াহুড়া করে নীলাশার রুমে এসে দেখলো নীলাশা ফ্লোরে বসে কান্না করছে। ঈশানের আম্মু বিষয়টা বুঝতে পেরে নীলাশাকে জিজ্ঞাসা করতেই নীলাশা সবটা বলল। সব শোনার পর ঈশানের আম্মু চুপ করে রইল, আর নীলাশা কান্না করতে লাগলো। ঈশানের আম্মু ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামনি তুমি শান্ত হও, দেখো ঈশান তোমার উপর রাগ করে আছে, একটু কষ্টটা সহ্য করে নাও। এতগুলো দিন ধরে ছেলেটা আমার আর তার রাগটা জমিয়ে রেখেছে। তুমি হয়তো জানো ওর রাগটা একটু বেশি, তার জন্য হয়তো তোমাকে এমন করে কষ্ট দিল। তুমি কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আম্মু, আমি যে হার পাচ্ছি না। তোমার ছেলে আমাকে এমন করে ইগনোর করলে আমি কি করে সেটা সহ্য করব বলো? আমার মরে যেতে ইচ্ছে করে। ও কালকে রাত থেকে আমার সাথে মিসবিহেভ করছে, সেটাও আমি মেনে নিয়েছি। আর আর আজকে আমাকে এমন করে কাছে টেনে নিয়ে দূরে সরিয়ে দিল। আম্মু, তোমার ছেলে বলেছে কখনো আমাকে স্ত্রীর অধিকার দেবে না। এগুলো শোনার পর আমি কি করে নিজেকে ঠিক রাখবো বলো? পাগলি মেয়ে, এমন কিচ্ছু হবে না, তুমি ঠিক ওকে মানিয়ে নিতে পারবে। দেখো ও একটু পরে এসে তোমাকে সরি বলে দিবে। ঈশানের আম্মু নীলাশাকে বুঝিয়ে তারপর ওকে খাবারটা নিজ হাতে খাইয়ে দিল। ঈশানের আম্মু নীলাশাকে কান্নাকাটি করতে দেখে ঈশানকে কল করলো আর বাসায় আসতে বলল। ঈশান কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। ঈশানের আম্মু রাজকে ফোন করে ঈশানকে বাসায় পাঠিয়ে দিতে বলল। রাজ ঈশানকে খুঁজে বের করে কিছুক্ষণ ওকে বোঝালো, তারপর ও সারাটা দিন ঈশান আর বাসায় ফিরলো না, যার জন্য নীলাশা সারাদিনই কান্না করলো। তারপর সন্ধ্যার দিকে ঈশান বাসায় ফিরতেই নীলাশা দৌড়ে গিয়ে সবার সামনে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, কলিজা, আমাকে মাফ করে দাও। রাগ করে থাকলে তার জন্য শাস্তি দাও। তারপরও এভাবে নিজেকে কষ্ট দিও না। তুমি সারাদিন বাসায় নেই, জানো আমার কত টেনশন হচ্ছিল। কিন্তু এখন আমাকে কষ্ট দিতে পারো, সেটা কাছে থেকে দাও। তুমি বলেছো আমাকে কষ্ট দিবে, যত পারো কষ্ট দাও, আমি সব সহ্য করে নেব। তারপরে এইভাবে দূরে দূরে থেকো না। আমার কতটা টেনশন হচ্ছিল তোমার জন্য তুমি জানো না কলিজা। আমি এসব নিতে পারছি না, প্লিজ এরকম পাখলামি করো না জান পাখি। ঈশান নীলাশাকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেল, আর নীলাশা সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। ঈশানের আম্মু ওকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিল। ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই নীলাশার ওর পা গুলো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমার সাথে এরকম কেন করছো? বুঝতে পারছো না তোমার পাগলিটার কষ্ট হচ্ছে? প্লিজ সোনা পাখি, পাগলামি করো না। আমি তোমার ইগনোরটা নিতে পারছি না। দরকার পড়লে তুমি আমাকে নিজে হাতে শেষ করে দাও, তারপরও এই কষ্টটা দিও না। তুমি আমার এতটা কাছে থেকেও এত বেশি দূরে সরে যাচ্ছ কেন? আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া কলিজা। বলেছি না আমি তোমাকে কষ্ট দিব। এখন থেকে দেখবে কষ্ট কাকে বলে। এর থেকে বেশি কষ্ট তোমাকে দিব। তুমি না পাবে আমার ভালোবাসাটা, না পারবে আমার সাথে থাকতে। দাও, আরো কষ্ট দাও, তারপরও নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। আমাকে ইগনোর করে নিজেকে কষ্ট দিও না। আমি জানি তুমি আমাকে কষ্ট দিয়ে নিজেও ভালো নেই। যত পারো কষ্ট দাও, তারপরে এভাবে রাগ করে থেকো না। আমি তো জানি তুমি কত বেশি কষ্ট পাচ্ছ। আমি বুঝতে পেরেছি তুমি হয়তো আমাকে কখনোই ভালোবাসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকেই আমি বাসায় চলে যাব, আর এই শহর ছেড়েও চলে যাব, তোমার লাইফ থেকে চলে যাব। একবার কষ্ট পাবো, সেটা না হয় সহ্য করে নিব। তোমার থেকে দূরে সরে থাকলে তুমি বুঝতে পারবে আমার কতটা কষ্ট হচ্ছে। চাপে থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, সেদিন থেকে তুমি যতটা কষ্ট পেয়েছো তার সম পরিমাণ কষ্ট আমিও পেয়েছি। হয়তো নিজেকে কষ্ট দিতে পারিনি, আবার ধরে রাখতেও পারিনি। প্রত্যেকটা রাতে আমি তোমার জন্য কান্না করেছি, সেটা শুধু ওপরওয়ালা জানে। আমি তোমাকে বোঝাতে পারিনি, আর তুমি আমাকে এমন করে ইগনোর করছো। আমি তোমার এই কয়েকটা দিনে অবহেলাটা নিতে পারছি না, তাহলে সারা জীবন তোমার সাথে থেকে এত কষ্ট কি করে সহ্য করব? আমি খুবই শীঘ্র মরে যাব, দেখে নিও। তোমার এই অবহেলাটা না নিতে পারবো না, তোমার থেকে হারিয়ে যাব। তখন খুব বেশি কষ্ট পাবে তুমি, আর আমাকে হারিয়ে ফেলার পর বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। ঈশান নীলাশার কথাটা শুনেই ও চুলের মুঠি ধরে টেনে উঠালো, তারপর উঠেই ওর গালের সজোরে একটা থাপ্পড় মেরে দিল।
তারপর ওর মুখের কাছে মুখ এনে রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় তুই এরকম কথা বলিস? তুই মরতে পারবি না, আমি তোকে মরতে দিব না। তোর সাহস কি করে হয় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস? তুমি আমাকে এমন করে কষ্ট দিতেছো, তাহলে যখন ছেড়ে যেতেই দিবে না আর মেনেও নিবে না, তাহলে এর থেকে তো কষ্ট কেন দিচ্ছ? নীলাশা কথাগুলো বলে কান্না করতে লাগলো আর ঈশান ওর চুলগুলো সেভাবেই ধরে রাখলো। নীলাশা ফুপিয়ে ফুপিয়ে উঠছে, ব্যথায় নীলাশার চোখ মুখ কুঁচকে রেখেছে। ঈশান ওর কষ্টটা সহ্য করতে পারলো না। যে মেয়েটাকে কিনা এত ভালোবেসেছে সেই মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছে। ঈশান নীলাশার কান্না থামানোর জন্য ওর ঠোঁট জোড়া ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। তারপর ইচ্ছা মতো কিস করতে লাগলো। 5 মিনিট ঈশান একাই রেসপন্স দিল। নীলাশা থেকে কোনো রেসপন্স না পেয়ে ছেড়ে দিতে গেলে তখন নীলাশা থাকতে না পেয়ে ওর সাথে রেসপন্স দিতে লাগলো। এবার নীলাশাও ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো কিস করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর ঈশানের ঠোঁট জোড়া ছেড়ে দিল আর নীলাশা ভাবলো ঈশান ওকে দূরে সরিয়ে দিবে, তাই ফুপিয়ে উঠলো। তারপর বুকের উপর থেকে শাড়ির আঁচল ফেলে দিয়ে ঈশানের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো আর চোখ জোড়া বন্ধ করে রাখলো। এবার ঈশান ওর পাগলিটার সারা বুকে কিস করতে আরম্ভ করলো। ঈশানের স্পর্শে নীলাশার নিঃশ্বাসটা ভারী হয়ে যাচ্ছে। নীলাশা এখনো ফুপিয়ে উঠছে। ঈশান আর দেরি না করে ওকে কোলে উঠিয়ে নিল। নীলাশা ঈশানের বুকে মুখ গুজে দিল আর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। কাছে রেখে যত পারো কষ্ট দাও, তারপরে এমন স্পর্শ দিয়ে দূরে সরিয়ে দিও না। তোমার স্পর্শগুলো পেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তারপরও এরকম করে কষ্ট দিও না প্লিজ। না পাগলি, আর কষ্ট দিব না। তোমাকে কষ্ট দিয়ে তো আমি নিজেই কষ্ট পাই। আমি তো তোমাকে এইটুকু বোঝাতে চেয়েছিলাম তোমাকে কত বেশি ভালোবাসি, কিন্তু যখন তুমি কান্না করো না, ওই কান্নাটা আমি সহ্য করতে পারি না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও পাগলি। নীলাশা আরো জোরে জোরে কান্না করে দিল। ঈশান ওকে নিয়ে বেডে চলে গেল। তারপর ওকে বেডে শুয়ে দিয়ে ওর সারার মুখে কিস করতে লাগলো। নীলাশা বারবার ঈশানকে শক্ত করে বুকের সাথে চেপে ধরছিল। তখন ঈশান বলতে লাগলো, 1 মিনিট দাঁড়াও। নীলাশা হতবাক হয়ে গেল। তারপর ঈশান ওকে ছেড়ে দিতেই নীলাশা রাগী চোখে তাকিয়ে বলতে আরম্ভ করলো, আমার সাথে মশকারি? আরে বাবা দেখো ওরা কেমন করে তাকিয়ে আছে। ওরা যদি এমন করে তাকিয়ে থাকে, ওদের সামনে আদর দিলে কি তোমার লজ্জা লাগবে না, নাকি তোমার ভালো লাগবে? বলো জান পাখি। নীলাশা লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেললো। ঈশানও ওকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীলাশা বলতে লাগলো, দেখেছো, একটুও মনে ছিল না। ওদের চলে যেতে বলো না কলিজা। এই যে ভাইয়েরা, অনেকক্ষণ কান্নাকাটি দেখেছেন, এখন রোমান্সটা আমাদের মধ্যেই থাক। ওইগুলো পর একদিন অন্য কোথাও দেখে নিয়েন। এবার ওদের ভালোবাসাটা খুব গভীর হবে, দুজনে মিলেমিশে একাকার হয়ে যাবে। তো ভালো থাক ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপন মানুষগুলোর পাশে থাকবেন, প্রিয় মানুষগুলোকে ভালো রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।